আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে, তোমাদের সবাইকে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। সো আমরা ক্লাসটা শুরু করতে করতে একটু লেট হয়ে গেল। আমি বাইরে ছিলাম, ঢাকা শহরে তোমরা জানোই একটু যানজটের সমস্যা থাকে। সো মুন্না ভাইয়া যেহেতু চলে আসছি, ইনশাল্লাহ খুব সুন্দর একটা ক্লাস হবে। সো তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে ভাইয়াকে বলো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা সবকিছু। এবং তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তোমরা আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে সকল বন্ধুদের একটু মেনশন করে দাও, দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে করে সবাই জানতে পারে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা আমরা শুরু করে দিয়েছি। তোমরা পূর্বেই অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছিলে, আজকে কিন্তু আমরা পদার্থ বিজ্ঞানের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা কমপ্লিট করব। তোমাদের জন্য আরো একটা খুশির খবর, তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করেছিলে যে ভাইয়া পদার্থ বিজ্ঞানটা আগে একটু শেষ করে দেন, আমাদের পদার্থ বিজ্ঞানটা আগে শেষ হলে তুলনামূলক ভালো হবে। সো এখন আমরা আপাতত কয়েকটা দিন হচ্ছে ম্যাথ ক্লাসটা স্কিপ রেখে আমরা পদার্থ বিজ্ঞানটা আগে শেষ করব, তারপরে আমরা পরীক্ষার আগ মুহূর্তে উচ্চতর গণিতের ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো তোমরা সবাই একটু দ্রুত আমাকে বলো যে ভাইয়া সবাই সবকিছু পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, যদি আমি একটু চেক করে নেই যে ভাইয়া কি অবস্থা। ওকে, আলহামদুলিল্লাহ আমার এখান থেকে সবকিছু ঠিকঠাক আছে। সো তোমরা আমাকে একটু জানাও যে ভাইয়া তোমরা পারফেক্টলি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। ঠিক আছে? আজকে মূলত আমরা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়টা নিয়ে একদম A to Z কথাবার্তা বলবো। এই অধ্যায়টা থেকে তোমাকে একটু জানতে হবে যে ভাই এখান থেকে কিন্তু থিওরি টাইপ প্রশ্ন আসে, ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন আসে। সো থিওরি টাইপ প্রশ্ন কোন জায়গা থেকে আসতে পারে, কোনগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, সেগুলো আমি খুব সুন্দরভাবে দেখাই দিব। এবং ম্যাথমেটিক্স কোন জায়গা থেকে আসতে পারে সেটাও আমি তোমাকে খুব সুন্দরভাবে দেখাই দিব। মুন্না ভাইয়ের ক্লাস মানে আমি কিন্তু ক্লাসের পর ক্লাসে রিভিশন করাই নেওয়াই, অর্থাৎ আমি একটা কনসেপ্ট পড়াবো, ওই কনসেপ্টের আলোকে কিছুক্ষণ পরেই কিন্তু তোমাকে প্রশ্ন ধরবো, অর্থাৎ প্রশ্নও সমাধান করব আমরা। একটা প্রশ্ন কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা, একটা প্রশ্ন কিভাবে তুমি অ্যাপ্রোচ করলে টাইম কম লাগবে, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে তুমি বেস্ট আউটপুট আনতে পারবা, সেটা কিন্তু আমি তোমাকে হাতে কলমে ক্লাসের মধ্যে শিখাই দেই। ওকে, তো সবাই একটু দ্রুত কি করবা, আলটিমেটলি ক্লাসে যুক্ত হয়ে যাও এবং তোমরা সকল বন্ধুদের একটু মেনশন করো, ক্লাসটা শেয়ার করে দাও। আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। তো তোমরা দেখতে দেখতে অনেকেই চলে আসছো। সো সবাই একটু আমাকে লাস্ট বারের মতো বলো যে ভাইয়া পারফেক্ট কিনা, সবকিছু পারফেক্টলি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা, সবকিছু আমাদের পারফেক্ট আছে কিনা তোমরা আমাকে একটু বলো। ওকে, সো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো চলো আমরা আর বেশি কথা বলবো না, আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। আজকে আমরা মূলত আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা পড়বো। সো আমরা শুরুতেই যেটা কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে আদর্শ গ্যাস, যেহেতু আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণটা কি ভাইয়া? আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি, এটা কিসের সমীকরণ? আদর্শ গ্যাসের সমীকরণ। এটা কিসের সমীকরণ ভাইয়া? আদর্শ গ্যাসের সমীকরণ। পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা কিসের সমীকরণ? আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে যদি আমরা এই এনটাকে ভাঙাই, এন মানে কি ভাইয়া? এনটা হচ্ছে মোল সংখ্যা। এই অধ্যায়টা তোমরা কিন্তু কেমিস্ট্রিতেও পড়ছো। ঠিক আছে? এই অধ্যায়ের বেশ কিছু কনসেপ্ট তোমরা অলরেডি কেমিস্ট্রিতে পড়ে ফেলছো, যেমন আমাদের গ্যাসের সূত্র বলি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, রেনোর সূত্র, বা আলটিমেটলি হচ্ছে আমাদের চাপের সূত্র যেটাকে বলি, এগুলো কিন্তু এই সাইট, এই পোর্শনটা তোমরা কিন্তু কেমিস্ট্রিতে পড়ছো। আজকে আমরা সেটাও আবার রিমাইন্ডার দিব বা রিভিশন করাই দিব তোমাদেরকে। সো এনটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা। এটা কি আমাদের মোল সংখ্যা। সো এই মোল সংখ্যাটা কেমনে বের করে? মোল সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে যে ভাইয়া এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এই ডাব্লিউটা কি? আমাদের গ্রামে প্রকাশিত ভর, অর্থাৎ এটা এই ভরটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। এটা অবশ্যই কেজিতে না, কিন্তু গ্রামে নিতে হবে। কেন গ্রামে নিতে হবে? কারণ এই যে এম, এটা কি আমরা জানি আণবিক ভর, এটা কি জানি ভাইয়া? আণবিক ভর। আর পর্যায় সারণীতে যত মৌলের আমরা আণবিক ভর অলরেডি আমরা মুখস্থ করেছি, সেগুলো কিন্তু সবকিছুই আমাদের কি গ্রাম এককে, সবকিছু আমাদের ছিল গ্রাম এককে। এই জন্য একক সেম রাখতে হবে, অবশ্যই একক কনভার্সন খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা আণবিক ভর গ্রামে বসাই, এই জন্য আমাদের ডাব্লুর মানটা, অর্থাৎ প্রশ্নে যেটা মান দেওয়া থাকবে সেটা অবশ্যই গ্রামেই থাকে ম্যাক্সিমাম টাইমে। যদি কেজিতে থাকে তাহলে তোমাকে গ্রামে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? সো আমরা দেখো, আমরা খুব সুন্দর মতো আদর্শ গ্যাসের সমীকরণ কি পাইলাম ভাইয়া? এনআরটি। এটা তোমাকে কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এখান থেকে ডিরেক্ট এমসিকিউ আসে যে ভাইয়া নিচের কোনটা আদর্শ গ্যাসের সমীকরণ, নিচের কোনটা আদর্শ গ্যাসের সমীকরণ। সো পিভি ইকুয়াল টু এনআরটি। সো এখানে দেখো আমরা কয়েকটা ফরমেশন লিখতে পারবো যে ভাইয়া এখান থেকে আমরা পি ইকুয়াল টু, দেখো পি ইকুয়াল টু কি লিখতে পারবো যে ভাইয়া এন, পি ইকুয়াল টু এন আর টি ডিভাইডেড বাই ভি, অথবা ভি ইকুয়াল টু এন আর টি ডিভাইডেড বাই পি। সো এগুলান কিন্তু ভাইয়া আমাদের কি এই যে সমীকরণ কয়েকটা, এগুলো ডিরেক্ট এমসিকিউতে আসে।
এগুলো ডিরেক্ট কি ভাইয়া এমসিকিউ তে আসে। আবার এইখান থেকে আমরা এন এর সূত্রটা লিখতে পারবো কি ভাইয়া, দেখো এন ইকুয়াল টু আমরা লিখতে পারবো পিভি ডিভাইডেড বাই আরটি, পিভি ডিভাইডেড বাই আরটি। তাহলে দেখো আমি কয়েকটা ফরমেশন লিখলাম, দেখো 3টা ফরমেশন লিখলাম। এই 3টা ফরমেশনই কিন্তু ডিরেক্ট এমসিকিউ আকারে ভাইয়া, কিসে ডিরেক্ট এমসিকিউ আকারে আমাদের পরীক্ষার প্রশ্নে চলে আসতে পারে, ডিরেক্ট এমসিকিউ আকারে পরীক্ষার প্রশ্নে চলে আসতে পারে যে ভাইয়া আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি, এটা তো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এখান থেকে আরো আমরা ভেঙে 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 দেখো আরো 3টা সমীকরণ পাইলাম। সো এটাকে আমাদের মনে রাখতে হবে, এটাকে আমাদের অবশ্যই কি করতে হবে ভাইয়া, মনে রাখিতে হবে যে ভাইয়া আমাদের আলটিমেটলি আদর্শ গ্যাসের সমীকরণ তো শিখলাম, এখান থেকে আর কি কি ভাঙায় ভাঙে আমরা আনতে পারবো। একটু পরে যখন আমরা প্রশ্ন সমাধানে যাব দেখবা যে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে অলরেডি আসছে, একটু পরে আমরা যাব সেটা, দেখবা যে এই সূত্রটা ডিরেক্ট এমসিকিউ আকারে আসে। এখান থেকে ম্যাথমেটিক্স খুব একটা আসে না, সূত্রটাই বারবার পরীক্ষায় আসে। এখন আর কি কি সূত্র আসতে পারে দেখো, তোমাদেরকে একটু নোট করাই দিই যে ভাই এখান থেকে আর কি কি সূত্র আসতে পারে। এখান থেকে আরেকটা সূত্র আসতে পারে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ভাইয়া আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। এটা কি আদর্শ, এটা তো গ্যাস, এটা তো জাস্ট আদর্শ গ্যাসের সমীকরণ। আর তোমাকে যদি স্পেসিফিক ভাবে বলে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, গতীয় সমীকরণ, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ হবে পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। এটা হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। দেখো এখানে কিন্তু আমি কি তোমাকে একটা কিওয়ার্ড যুক্ত করে দিয়েছি যে ভাইয়া গতীয় সমীকরণ। দেখো আমি একটু তোমাকে কালার চেঞ্জ করে বোঝানোর ট্রাই করতেছি। দেখো এখানে দেখো তোমাকে যদি সিম্পল বলে যে ভাইয়া আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। তোমাকে যদি বলে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা, তাহলে আমাদের হবে পিভি ইকুয়াল টু 1/3 এমএনসি স্কোয়ার। এখান থেকে ভাইয়া জীবনও ম্যাথমেটিক্স আসবে না, ডিরেক্ট খালি জাস্ট এমসিকিউতে আসবে, ডিরেক্ট আমাদের এমসিকিউতে আসবে যে নিচের কোনটা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, নিচের কোনটা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। এটা কিন্তু ভাইয়া ডিরেক্ট আমাদের কিসে আসে, এমসিকিউতে আসে। এটা ডিরেক্ট আমাদের কিসে আসে ভাইয়া, এমসিকিউতে আসে। সো একটু কষ্ট করে মনে রাখতে হবে, একটু কষ্ট করে আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন ধরি যে ভাইয়া পিভি কি নির্দেশ করে, পিভি কি নির্দেশ করে বলো দেখি, পিভিটা কি নির্দেশ করে, পিভিটা কি নির্দেশ করে। দেখো এই সমীকরণ থেকে আমরা একটু আসি যে ভাই পিভি ইকুয়াল টু আমাদের কি 1/3 এমএনসি স্কোয়ার। তাহলে এটা কি আবার গতীয় সমীকরণ না? তার মানে পিভি কিন্তু আমাদের গতি শক্তি নির্দেশ করে। কি শক্তি নির্দেশ করে? গতি শক্তি নির্দেশ করে। এগুলো প্রত্যেকটাই একটা করে এমসিকিউ নির্দেশ করে। একটু পরে যখন আমরা হচ্ছে প্রশ্ন সমাধানে যাব দেখবা যে এখান থেকে প্রত্যেকটাই। এখন যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, একটু পরেই তোমরা নিজেরাই সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন, অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন যেগুলো আমি এখানে স্লাইডে অ্যাড করছি, নিজেরাই অ্যান্সার করতে পারবা। তোমার কাজ কি ভাই, তোমার কাজ এখন নোট, এখন কিচ্ছু নোট করবে না। দেখো আমি অনেক কিছু নোট আমাদের এক্সট্রা দাগাই দেই, নোট করাই দেই, নোট লিখে দেই। সো এইটার পুরো দাগানো স্লাইডটা পেয়ে যাবা তুমি, ক্লাসটা শেষ হওয়া মাত্রই পুরো দাগানো স্লাইডটা পেয়ে যাবা। দাগানো স্লাইডটা পেতে আমাদের দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ফেসবুক পেজে নক করবা, অথবা আমার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান লিখে সার্চ দিলে আমার প্রোফাইল চলে আসবে, সেখানে নক করলেও হয়ে যাবে। যে কোনো এক জায়গায় নক করে তুমি দাগানো স্লাইডের পিডিএফটা নিয়ে নিবা, তাহলে তুমি তোমার কমফোর্টেবল সময় অনুযায়ী তুমি নোট করে ফেলবা। এখন তুমি জাস্ট আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে বলবা, ওকে? আচ্ছা, সো এখন দেখো তাহলে আলটিমেটলি আমরা আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, এগুলো সব কিছু আমরা দেখে ফেললাম। তো চলো আমরা পরবর্তীতে যাব। এখন পরবর্তীতে যদি যাই, দেখো এখানে একটা নোট লেখা আছে, এটাও ডিরেক্ট এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অলরেডি অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষায় চলে আসছে, তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতেও চলে আসতে পারে। দেখো উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ আমাদের আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। সো কখন বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, এটা কিন্তু অলরেডি অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল, তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতেও চলে আসতে পারে। এটা কি ভাইয়া তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতেও চলে আসতে পারে। তাহলে কি দেখো উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাপমাত্রাটা কিন্তু উচ্চ, চাপটা কিন্তু নিম্ন। তোমার প্রথম অপশনটাই দেওয়া থাকবে যে নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। সো কোনটা উচ্চ কোনটা নিম্ন এটা খেয়াল রাখবা। এইটা মনে রাখার জন্য মনে ভাইয়া তোমাকে একটা স্পেশাল টেকনিক বলি, এটা আমি আমার এডমিশন সময় আমি মনে রাখতাম। দেখো পৃথিবীর তাপমাত্রা দিন দিন কি বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে? পৃথিবীর তাপমাত্রা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, তার মানে আমাদের উচ্চ তাপমাত্রা। এইভাবে আমি মনে রাখছিলাম, তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? পৃথিবীর তাপমাত্রা কি আমাদের দিন দিন বেড়েই যাচ্ছে, তার মানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কখন? যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, একটা উচ্চ হলে পরেরটা নিম্ন, মানে একে অপরের বিপরীত। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, ওকে? আচ্ছা, সো এটা কষ্ট করে মনে রাখবা। তারপরে দেখো 2 নাম্বার আমি যে তোমাদেরকে নোটটা লিখছি সেটা কি ভাইয়া, যে -273°C, অথবা যদি এটাকে আমরা কেলভিন এককে নেই, তার মানে 0 কেলভিন, এটাকে বলা হয় ভাইয়া পরম শূন্য তাপমাত্রা। সো তোমার এখান থেকেও ডিরেক্ট এমসিকিউ আসে, নিচের কোনটা পরম শূন্য তাপমাত্রা, নিচের কোনটা পরম শূন্য তাপমাত্রা। সো পরম শূন্য তাপমাত্রা সেলসিয়াস থেকে কত? -273°C। কি ভাইয়া? -273°C। এখানে কিন্তু ভুল করলে চলবে না, তোমার কিন্তু এ নাম্বার অপশনে শুভঙ্করের ফাঁকি দেওয়া থাকবে।
খালি 273°C দেওয়া থাকবে, এটা কিন্তু দেখানো যাবে না। সেলসিয়াসে -273°C এবং কেলভিনে আমাদের 0 কেলভিন, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন আমাদের গ্যাসের আয়তন, গতিশক্তি এগুলো শূন্য হয়। এছাড়াও অনেক কিছু শূন্য হয়, আমরা একটু পরে স্পেসিফিক ভাবে পরম শূন্য তাপমাত্রা নিয়ে পড়ালেখা করবো। আপাতত জেনে রাখো এই দুইটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে ভাই আয়তন এবং গতিশক্তি কি হয়? শূন্য হয় পরম শূন্য তাপমাত্রায়। কোন তাপমাত্রা? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কত? -273°C অথবা কেলভিন এককে আমাদের 0 কেলভিন। তো সবাই একটু বলো তো দেখি, আমরা যে প্রথম যে আমরা আলোচনা করলাম এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা একটু আমাকে বলো দেখি ভাইয়া, যে এতটুকু সবার ক্লিয়ার কিনা? তোমরা যারা লুকাই ক্লাস করতেছো, আমি কিন্তু তোমাদের আলটিমেটলি একটা সিদ্ধান্ত নিয়েছি। দেখো, তোমরা যারা ক্লাস শেয়ার করবে না, তোমাদেরকে আমি দাগানো স্লাইডের পিডিএফ দিব না, ঠিক আছে? তোমাদেরকে আলটিমেটলি আমরা হচ্ছে ভালোবাসা দেখিয়েছি, কিন্তু তোমরা আলটিমেটলি কেউ আমাদের ক্লাস শেয়ার করো না, এটা হলো আরেক ঝামেলা। সো এখন থেকে যারা ক্লাসটা শেয়ার করবা তারাই দাগানো স্লাইডের পিডিএফ পাবা, ঠিক আছে? সো দাগানো স্লাইডের পিডিএফ যাদের দরকার তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিবা, তাহলে আমি দিব, না আদারওয়াইজ দেওয়া যাবে না তোমাদেরকে, ঠিক আছে? তোমরা আলটিমেটলি হচ্ছে আমাদের সাথে চালাকি করো, তোমরা কেউ শেয়ার করো না ক্লাস। তো আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভাইয়া তুমি দাগানো স্লাইডের প্রয়োজন হলে ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাকে ফেসবুকে নক করলে আমি দাগানো স্লাইডটা দিয়ে দিব তোমাদেরকে, ওকে? সো যাদের দাগানো স্লাইডের প্রয়োজন আছে তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। আর দেখো, আলটিমেটলি ক্লাসটা শেয়ার করার কথা কেন বলি আমরা, দেখো তোমাদের এত ফ্রিতে এত সুন্দর করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এটা কোনো যে টাকা পয়সা নেওয়া হয়েছে, কোনো কোর্স ফি নেওয়া হয় নাই, কিন্তু আমরা শুরু থেকেই আমরা তোমাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতেই তোমাদেরকে পড়াচ্ছি। সো আলটিমেটলি আমরা এত সুন্দর করে কোয়ালিটিফুল এডুকেশন তোমাদের প্রোভাইড করতেছি। তোমাদের কাছে আমাদের চাওয়াটা কি ভাই? যাতে আমাদের এই ক্লাসগুলো সবার কাছে পৌঁছায় যায়, যারা অর্থের অভাবে টাকার অভাবে পড়তে পারতেছে না, সেই মানুষটার কাছেও যাতে আমাদের এই ক্লাসটা পৌঁছায়। সো এটা পৌঁছানোর জন্যই জাস্ট তোমার এই শেয়ারটা অনেক বড় ভূমিকা পালন করতে পারবে, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে বারবার করে বলা, এটা আবার কেউ পার্সোনালি নিও না বা মন খারাপ করিও না, ঠিক আছে? সো আলটিমেটলি তোমাদের এই একটা শেয়ার অনেকের লাইফে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, ওকে? সো আলটিমেটলি তোমরা একটু শেয়ার করে দিও যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই যাতে ক্লাসটা করতে পারে, ওকে? আচ্ছা, সো চলো তাহলে আমরা ভাইয়া শেয়ার করে দিছি তো, হ্যাঁ তাসমিন ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো যারা শেয়ার করবা তারা অবশ্যই দাগানো স্লাইডের পিডিএফ পাবা। সো অবশ্যই ধুমায় ক্লাস শেয়ার করো, তোমরা ক্লাস শেষে দাগানো স্লাইডের পিডিএফটা পেয়ে যাবা, ওকে? আচ্ছা তাহলে চলো নেক্সটে যাই আমরা। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কত সালে আসছে ভাইয়া? 11-12 সালে, 11-12 সেশনে আসছে। সো সবাই একটু উত্তর করো দেখি, একটু আগে আমি তোমাদেরকে পড়াইছি। এই তো রিমা শেয়ার ডান, ধন্যবাদ। যারা এখনো শেয়ার করোনি তারা একটু শেয়ার করে ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে শেয়ার ডান লেখো তো, আমি একটু সবার নামগুলো দেখতে চাই যে কে শেয়ার করছো। যারা শেয়ার করছো তারা একটু কষ্ট করে ভাইয়াকে শেয়ার ডান লিখে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া শেয়ার ডান, ওকে? সো সবাই একটু উত্তর করে দেখি ভাইয়া। দেখো, সর্বজনীন গ্যাস ধ্রুবক কোনটা? সর্বজনীন গ্যাস ধ্রুবক আর ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো এখানে দেখো PVNR, মানে আমরা একটু আগে আদর্শ গ্যাসের সমীকরণটা পড়লাম, ওই আদর্শ গ্যাসের ফরমেশনটাই একটা আসছে। তার মানে দেখো, একটু আগে আদর্শ গ্যাসের সমীকরণ কি শিখছি? PV = nRT। সো দেখো এখান থেকে আমি অনেক কয়টা P = কি, V = কি এগুলো শিখাইছি। দেখো এবার কিন্তু আরটা চলে আসছে। সো দেখো R = আমরা কি লিখতে পারবো ভাইয়া? তাহলে PV = NT, PV = NT, কোথায় আছে দেখো তো? আমাদের হচ্ছে PV = NT, কোথায় আছে? সবাই একটু উত্তর করো, এই তো সবাই একটু উত্তর করো দেখি। এই তো সবাই শেয়ার দিয়ে দিয়েছো, আমি একটু নামগুলো দেখি কে শেয়ার করছো। প্রিয়সিনী, তারপরে হচ্ছে রোজ, তারপরে হচ্ছে টুম্পা, সবাইকে ধন্যবাদ। তারপরে হচ্ছে নওশিনও শেয়ার করে দিছো, ধন্যবাদ সবাইকে, ওকে? আহমেদ শেয়ার করছো, ধন্যবাদ, ওকে ঠিক আছে। সো এই তো তাসমিন অ্যানসার করে ফেলছো অলরেডি যে ভাইয়া এটা আমাদের কোনটা রাইট অ্যানসার? এই যে এই নাম্বারটা রাইট অ্যানসার, যে PV = NT। সো এখান থেকে দেখো আমরা ওই যে একটু আগেই শিখছিলাম যে ভাই P = সামথিং কি হবে, V = কি হবে, এটাও আসতে পারে। সো ডিরেক্ট সূত্রটাই কত ন্যাশনাল ইউনিভার্সিটিতে 11-12 সেশনে চলে আসছিল কিন্তু। সো এই যে প্রিয়সনী অ্যানসার করে ফেলছো, আহমেদ অ্যানসার করে ফেলছো, সবাইকে ধন্যবাদ। সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব, নেক্সটে চলে যাব। দেখি নেক্সট প্রশ্নটা কি বলা আছে আমাদের। নেক্সট প্রশ্নটা সবাই দেখো, সেম সূত্র থেকেই প্রশ্ন আসছে। দেখো, মোলার আয়তন গণনার সঠিক সমীকরণ কোনটা? মোলার আয়তন মানে কি রে? মোলার আয়তন গণনার সঠিক সমীকরণ। দেখো এই সমীকরণগুলো দেখে তোমার একটা মনে হচ্ছে না যে ভাই আদর্শ গ্যাসকেই ভাঙাইছে? আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি? যে ভাইয়া
আমাদের পি ভি ইকুয়াল টু এন আর টি। সো সবগুলাই দেখো আয়তন নির্ণয়ের সূত্র। তার মানে আমরা এখানে ভি ইকুয়াল টু কি লিখতে পারবো? ভি ইকুয়াল টু আমরা এন আর টি ডিভাইডেড বাই পি লিখতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এন আর টি, এন আর টি, এন আর টি, এন আর টি ডিভাইডেড বাই পি কোথায় আছে? সবাই একটু চোখের পরীক্ষা দিয়ে দাও দেখি বাবারা। সবাই একটু খুঁজে বের করো কোথায় রাইট অ্যান্সার আছে। সবাই একটু খুঁজে বের করো কোথায় রাইট অ্যান্সার আছে। সবাই দ্রুত, সবাই একটু খুঁজে বের করো দেখি কোথায় রাইট অ্যান্সার আছে আমাদের। সবাই একটু খুঁজে বের করো যে ভাইয়া কোথায় রাইট অ্যান্সার আছে। সবাই একটু খুঁজে বের করো যে ভাইয়া কোথায় রাইট অ্যান্সার আছে। দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা পারো কিনা। আরে জোস, এই তো সবাই অ্যান্সার করে ফেলছো। ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, শাবাশ। এই তো যে ভাইয়া ভি ইকুয়াল টু এনআরটি ডিভাইডেড বাই পি। তার মানে দেখছো আদর্শ গ্যাসের সমীকরণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ। এটা ডিরেক্ট পরীক্ষায় অনেকবার পরীক্ষায় প্রশ্ন চলে আসছে, সো এটা ভালো মতো খেয়াল রাখতে হবে। আবার আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কি বলছিলাম? পিভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 mnc স্কয়ার। এটাও অনেক গুরুত্বপূর্ণ। ওকে, সো চলো আমরা তাহলে পরবর্তীতে চলে যাব। দেখো পরবর্তীতে কি বলা আছে ভাইয়া, একটু যদি আমরা মনোযোগ দেই। পরবর্তীতে দেখো সেম প্রশ্ন, দেখো সেম প্রশ্ন। দেখো এটা কিন্তু একটা এইচএসসি বোর্ডে আসা প্রশ্ন। দেখো সিলেট বোর্ড আমাদের 2022 সালে আসছিল। এটা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ বিধায় কিন্তু আমি স্লাইডের মধ্যে অ্যাড করছি। সবাই একটু বলো দেখি যে ভাইয়া পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে? একটু আগেই শিখাইছি। পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে? সবাই দ্রুত, যারা আমার কথা মনোযোগ দিয়ে শুনছো, যারা আমার কথা একটু আগে মনোযোগ দিয়ে শুনছে, সবাই পারা উচিত। দেখো পিভি রাশিটি আমাদের গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে? শক্তি, ক্ষমতা, ভরবেগ নাকি জড়তা? কোনটা কোনটা কোনটা? একটু চেষ্টা করে দেখি ভাইয়া কোনটা কোনটা। সবাই একটু কোনটা হবে এটা বলো, কোনটা হবে? একটু আগে আমি তোমাদেরকে একটা সমীকরণ লেখাই দিছি না যে ভাইয়া পিভি গ্যাসের আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কি? 1 ডিভাইডেড বাই 3 m n c স্কয়ার। তাহলে দেখো এই পিভি সবসময় কি নির্দেশ করে? গতিশক্তি, গতিশক্তি নির্দেশ করতেছে। আর গতিশক্তি মানেই হচ্ছে শক্তি, একই কথা। আমাদের কি হবে রে? ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট আনসার। যে ভাইয়া পিভি কি নির্দেশ করতেছে? আমাদের শক্তি নির্দেশ করতেছে, শক্তি নির্দেশ করতেছে। এ বাবা এখানে ভরবেগ না। এই যে এইটা যারা দাগাবা তারা একদম শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দিয়ে দিবা। দেখো আমাদের গতীয় সমীকরণটাই এটা কিন্তু আমরা জানি। গতীয় সমীকরণটাই পিভি ইকুয়াল টু আমাদের কি? mn c স্কয়ার, 1 ডিভাইডেড বাই 3 mn c স্কয়ার। এটাকে গতীয় সমীকরণ বলা হয়। তার মানে পিভি পুরোটাই আমাদের কি করবে? গতি শক্তি হিসেবে আমাদের প্রকাশ করবে, গতি শক্তি নির্দেশ করবে। যারা এই ভরবেগ দাগাবেন তারা আলটিমেটলি লাড্ডু সোনা পাবেন। ঠিক আছে, তারা আলটিমেটলি কি করবেন? লাড্ডু সোনা পাবেন। এই যে অনেকেই তোমরা ভুল করে ফেলছো, অনেকেই তোমরা ভুল করে ফেলছো যে ভাই আমাদের এখানে ভরবেগ দাগাই ফেলছো। পিভি মানে ভরবেগ না। হ্যাঁ, ভরবেগ আলটিমেটলি কি? যে পি ইকুয়াল টু এমভি। কোন কিভাবে তোমরা ভরবেগ দেখাইলে? আমার তো তোমাদেরকে আলটিমেটলি হচ্ছে কি, তোমরা অফলাইনে থাকলে তোমাদেরকে সুন্দর মতো আলটিমেটলি তোমাদের পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। পিভি, পিভি কি ভাই? এমভি হচ্ছে ভরবেগ। তুমি তো এইখানে এমভি না পিভি আছে, তাহলে ভরবেগ কেন দাগাইলে? আমি বুঝলাম না ভরবেগ কেন দাগাইলা? ভরবেগ দাগানো যাবে না। ওকে, এই তো পরবর্তীতে ঠিক করছো যে ভাই এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। আর জোস, সবাইকে ধন্যবাদ। চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে? একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের হিসাবে আচরণ করে কখন? সবাই একটু উত্তর করে দেখি যে ভাই একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কখন? একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কখন? দ্রুত। একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ, বারবার একটু আগে চিল্লাই পড়াইছে। ওই যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে, এই টেকনিক দিয়ে তোমাদেরকে শিখাইছিলাম। সবাই একটু উত্তর করো দেখি ভাইয়া। সবাই দ্রুত একটু উত্তর করো। সবাই দ্রুত একটু উত্তর করো দেখি। সবাই দ্রুত একটু উত্তর করো যে দেখি কারটা সবার আগে রাইট অ্যান্সার হচ্ছে। সবাই একটু দ্রুত উত্তর করো দেখি। দেখো আমি একটু আগে বলছিলাম যে ভাই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন? উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। তাহলে দেখো উচ্চ চাপ হবে না, নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়, এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো উচ্চ চাপ হবে না, এখানে কত আছে? নিম্ন চাপ, নিম্ন তাপমাত্রা হবে না। সো আমাদের খ নাম্বারটা অর্থাৎ বি নাম্বারটা রাইট অ্যান্সার। কি হবে ভাইয়া? বি নাম্বারটাই তো। রিমা অ্যান্সার করে ফেলছো, সবাইকে ধন্যবাদ। সবাই আস্তে আস্তে অ্যান্সার করতেছো। দেখো তোমরা দেখা মাত্র উত্তর করার ট্রাই করবা ভাই, ভুল হোক কোনো সমস্যা নেই। আমি বারবার করে একটা ক্লাসে কথা বলি, যত পারো আমার ক্লাসে ভুল করো, যাতে করে এই ভুলগুলো পরীক্ষার হলে রিপিট না হয়। তুমি ভুল করলে কি সুবিধা? তুমি ভুল করলে আমি ওই ভুল কনসেপ্টটা তোমাকে খুব সুন্দরভাবে বুঝাই দিতে পারবো যে ভাইয়া এটা এভাবে না, এভাবে করতে হবে। তাহলে ওই জিনিসটা তোমার আর কখনো ভুল হবে না। তো তোমার যদি ক্লাসে ভুল হয় তাহলে তো ভালো, পরীক্ষার হলে ভুল হলে তো সব শেষ। 1 মার্ক তো যাবে, সাথে নেগেটিভ মার্কও চলে যাবে, তাই না? সো যত পারো মুন্না ভাইয়ার ক্লাসে ভুল করো, মুন্না ভাইয়া খুব সুন্দর মতো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করাই দিবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে আমরা কি করব নেক্সটে? প্রিয়সিনী কি করছো রে? ডি নাম্বার কেন? ডি নাম্বার হবে না, বি নাম্বার হবে রাইট আনসার। ওকে, আল্লাহ কি রে, তোমাদেরকে কমেন্ট ডিলিট করতে বলছে কে? কমেন্ট ডিলিট করতে বলছে কে? ঠিক আছে, আলটিমেটলি যে তোমাকে যদি আমি একটু বকাঝকা করি তাহলে কি তোমরা মন খারাপ করো অনেক? এই বকাগুলো তোমাদের আশীর্বাদ রে। দেখবা যখন চান্স পেয়ে যাবা তখন ভাববা যে ভাইয়া আলটিমেটলি এই বকাগুলো আমাদের জীবনে আশীর্বাদ হিসেবে কাজে লাগছে, চান্স পেয়ে গেছি। ওকে,
সো আলটিমেটলি কমেন্ট ডিলিট করার কারো দরকার নাই। ওকে, আচ্ছা চলো চলো নেক্সটে যাই আমরা। দেখো গ্যাসের সূত্রাবলী নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন। গ্যাসের সূত্রাবলী মূলত আমাদের তিনটা গ্যাসের সূত্রাবলী মনে রাখতে হবে। কয়টা? তিনটা, বয়েল, চার্লস এবং আমাদের রেনো সূত্র বা চাপীয় সূত্রটা। সর্বপ্রথম আমরা বয়েলের সূত্র পড়বো। কি ভাইয়া? বয়েলের সূত্র। তাহলে দেখো এটা বয়েলের সূত্র কে স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। এটা কেমনে মনে রাখতে পারবা? দেখো একটা জোস একটা টেকনিক শেখাই। বয়েল মানে কি রে ভাই? সিদ্ধ করা নয়, যে ডিম বয়েল করে খাই আমরা, ডিম সিদ্ধ করে খাই। তাহলে ডিম যদি সিদ্ধ করি আমরা, ডিম কি একা একা সিদ্ধ হয়ে যায়? জীবনও না, তাপমাত্রা, তাপের প্রয়োজন হয়। তার মানে তাপমাত্রার প্রয়োজন হচ্ছে। তার মানে এভাবে মনে রাখবে, বয়েলের সূত্র সিদ্ধ, সিদ্ধ মানে তাপ লাগবে, তাপ মানে আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। সো বয়েলের সূত্রে কে কনস্ট্যান্ট থাকে? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। এগুলো এমসিকিউ তে আসে। বয়েলের সূত্রে কে কনস্ট্যান্ট থাকে ভাইয়া? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। বয়েলের সূত্রে কে কনস্ট্যান্ট থাকে? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। এবং তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, আদর্শ আমাদের গ্যাসের সূত্রগুলি মূলত তিনটা রাশি নিয়ে কাজ করা হয়, পি, ভি আর টি। সো দেখো আমাদের টি যেহেতু গেছে, তার মানে পি আর ভি এর মধ্যে সম্পর্ক থাকবে। পি আর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এগুলো ডিরেক্ট এমসিকিউ তে আসে ভাইয়া। বয়েলের সূত্রের ক্ষেত্রে পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো এখান থেকে আমরা আলটিমেটলি এটাকে আর গুণ করে দাও, তাহলে পিভি ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক তুলে দিয়ে, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক নিছি, পিভি ইকুয়াল টু কে। ঠিক আছে? তার মানে আমরা বয়েলের সূত্র কি পাবো? যে ভাইয়া P1 V1 ইকুয়াল টু P2 V2। তুমি এই সূত্রটা মুখস্থ রাখলেই চলবে। সো এইখান থেকে আমাদের কি আসতে পারে? ম্যাথমেটিক্স, ছোট ছোট ম্যাথমেটিক্স আসতে পারে। ছোট ছোট ম্যাথমেটিক্স আসতে পারে। কি রকম ম্যাথমেটিক্স আসবে একটু পরে আমরা দেখবো সেগুলো। কি রকম ম্যাথমেটিক্স আসতে পারে একটু পরে আমরা সেগুলো দেখবো। তার মানে দেখো ভাইয়া আমাদের কি আসতেছে? গ্যাসের সূত্রগুলি থেকে আমরা বয়েলের সূত্র কি পাইলাম? P1 V1 ইকুয়াল টু P2 V2। P1 V1 ইকুয়াল টু P2 V2। ওকে, আসো এখন দেখো বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত যদি প্রশ্ন কঠিন হয়, এটা একটু লেস ইম্পর্টেন্ট, আমি একটু দাগাই দেই। দেখো যদি প্রশ্ন কঠিন হয় তাহলে আসতে পারে যে ভাই বয়েলের সূত্রে অনুসিদ্ধান্ততে ঘনত্বের সাথে কিসের, চাপের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। একটু মনে রাখবা অনুসিদ্ধান্তটা, এটা বেশি একটা পরীক্ষায় আসে না, লেস ইম্পর্টেন্ট। সো দেখো এইখানে আমাদের লেখচিত্র, বয়েলের সূত্রের লেখচিত্রটা কেমন হবে ভাই? বয়েলের সূত্র, তাহলে দেখো আমাদের কি আসতেছে যে ভাইয়া এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক না। দেখো আমি তোমাদেরকে অনেকবার করে বুঝাইছিলাম যে ভাইয়া আমাদের হচ্ছে সমানুপাতিক, যেমন ওয়াই সমানুপাতিক এক্স, এটার গ্রাফটা কেমন? এটার গ্রাফ হয় মূল বিন্দুগামী সরলরেখা। আবার যদি ওয়াই সমানুপাতিক 1/x হয়, অর্থাৎ ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিকের গ্রাফটা কেমন ভাইয়া? ব্যস্তানুপাতিকের গ্রাফটা হচ্ছে আমাদের, আচ্ছা একটু ওয়েট করো তো, এটা বারবার ঝামেলা করতেছে। ওকে দেখো ব্যস্তানুপাতিকের গ্রাফটা কেমন ভাইয়া? ব্যস্তানুপাতিকের গ্রাফটা হচ্ছে আমাদের এই দেখুন, একদম আয়তাকার অধিবৃত্তাকার, আয়তাকার অধিবৃত্তাকার। ওকে, তাহলে দেখো আমাদের এখানে কিসের সম্পর্ক ভাই? ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল না। তাহলে এটাকে আয়তাকার অধিবৃত্তাকার, তারপরে আয়তাকার পরাবৃত্ত, সমপরাবৃত্ত, অনেক নামে ডাকা যায়, এটা মনে রাখবা। আর লেখচিত্রের বৈশিষ্ট্যটা কি বয়েলের সূত্রে? যে ভাই আইসোথাম রেখা বা সমউষ্ণ রেখা, এগুলান ভাইয়া এই দুইটাই লেখচিত্র এবং লেখচিত্রের বৈশিষ্ট্য। এখান থেকে এমসিকিউ তে অনেকবার অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসছিল, সব মনে রাখতে হবে তোমাকে। সো কি ভাইয়া মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে। এটা অনেকবার অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছিল। ওকে, সো বয়েলের সূত্র আমরা খুব সুন্দরভাবে শিখে ফেললাম। তো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সটে আমরা চার্লসের সূত্র বলবো। চার্লস, দেখো এটা কেমনে মনে রাখবা? দেখো চার্লসের প্রথমে কি আছে? চা আছে না? এই চা থেকে চাপ, এভাবে মনে রাখবা, চা থেকে চাপ, চাপ স্থির থাকবে। চার্লসের সূত্রে কি স্থির থাকে? চাপ স্থির থাকে। এই এমসিকিউ তে আসে এগুলা। চার্লসের সূত্রে কি স্থির থাকে ভাইয়া? চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। তাহলে দেখো আমি গ্যাসের সূত্র বলি কয়টা রাশি নিয়ে কাজ করে? পি, ভি, টি, তিনটা। তাহলে চাপ যেহেতু গেছে, পি গেছে, তাহলে ভি আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ভি আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তার মানে দেখো আমরা চার্লসের সমীকরণটা বা সূত্রটা কি জানি? যে ভাইয়া V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। তাহলে দেখো অনুসিদ্ধান্তটা কি হবে? যে ভাইয়া ঘনত্বের সাথে পরম তাপমাত্রা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা ভাইয়া আমাদের লেস ইম্পর্টেন্ট, তুমি চাইলে স্কিপ করতে পারো, এটা না মনে রাখলেও চলবে। সো লেখচিত্রটা কেমন হবে ভাই? যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে লেখচিত্রের বৈশিষ্ট্যটা কি হবে ভাই? আইসোবার বা সমচাপীয় রেখা। দেখো নামের সাথে কাজের মিল আছে। আমাদের চার্লসের সূত্র মানে চাপ স্থির থাকবে, তার মানে সমচাপীয়। ওকে, সো নেক্সটে আসো আমরা রেনোর সূত্র বা এটাকে চাপীয় সূত্র বলা হয়। তাহলে দেখো আমাদের কি কি স্থির গেছে ভাই? ওই যে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, টি গেল। চার্লসের সূত্রে চাপ স্থির, তার মানে পি গেল। টি আর পি, তাহলে শুধুমাত্র একটাই বাকি আছে, সেটা ভি। ভিটা কোথায় কনস্ট্যান্ট থাকবে? এই যে রেনোর সূত্র বা চাপীয় সূত্রে। ঠিক আছে, সো তার মানে আমাদের কি হবে? পি আর টি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক। তাহলে লেখচিত্র যেহেতু সমানুপাতিক, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা। আর লেখচিত্রের বৈশিষ্ট্যটা কেমন হবে? আইসোকোর। এই কোর মানেই হচ্ছে চাপ, কেমিস্ট্রির ভাষায় কোর মানে চাপ। ঠিক আছে, মনে রাখবা। আর বার আমাদের হচ্ছে এখানে দেখো আমাদের বার, বার 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 মানে হচ্ছে চাপ, আর কোর মানে হচ্ছে আমাদের আয়তন। ঠিক আছে, এটা মনে রাখবা।
কেমিস্ট্রির ভাষায়, ঠিক আছে? কেমিস্ট্রিতে তোমরা পরিবেশ রসায়ন অধ্যায় এটা আরো ইন ডিটেইলসে পড়বা। ওকে, সো দেখো এটা সূত্রটা কিভাবে আমরা রেনো সূত্র বা চাপীয় সূত্র ভাইয়া, যে P1V1 ইকুয়াল টু P2V2 সরি P1T1 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2, P1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2। ওকে, আচ্ছা, সো এখন দেখো আলটিমেটলি আমরা যে তিনটা সূত্র পড়লাম, এই তিনটা সূত্র মিলা, সব মিলা, এই তিনটা মিলা একটা সমন্বয় সূত্র আছে। সমন্বয় সূত্রটা কি ভাইয়া? সমন্বয় সূত্র হচ্ছে P1V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2V2 ডিভাইডেড বাই T2। এই সূত্র থেকে মূলত ম্যাথমেটিক্স বেশি আসে। এই সূত্র থেকে কি আসে রে? এই সূত্র থেকে ম্যাথমেটিক্স বেশি আসে, সো একটু খেয়াল রাখতে হবে। এই সূত্র থেকে মূলত ম্যাথমেটিক্স বেশি আসে। ওকে, সো দেখো আমরা কিন্তু তিনটা সূত্র শিখে ফেললাম। এখন ভাই তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আমার না মনে থাকে না কখন কোন সূত্র, চার্লসের সূত্র কখন ফেলাবো, তারপরে হচ্ছে আমরা বয়েলের সূত্র কখন ফেলাবো, রেনোর বা চাপীয় সূত্র কখন ফেলাবো, কিচ্ছু মনে রাখার দরকার নাই। দেখো মুন্না ভাই একটা স্পেশাল টেকনিক শিখাই দেই, তুমি জাস্ট এতটুকু মনে রাখবা। মুন্না ভাইয়ের স্পেশাল টেকনিক হচ্ছে শর্টকাট। দেখো তাপমাত্রা নিচে হয়, তাপমাত্রা অর্থাৎ টি অলওয়েজ নিচে, টি অলওয়েজ নিচে, আর টি বাতে সবগুলাই আমাদের উপরে থাকবে। যেমন আমি ধরো পি আর ভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করব। পি আর ভি কার সূত্র? বয়েল, চার্লস, কিচ্ছু জানি না আমি, ধরো কিচ্ছু জানি না, ঠিক আছে? আমি চাপ এবং তাপমাত্রা, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করবো প্রথমে, পি আর ভি, পি আর ভি। তাহলে দেখো এখানে টি আছে ভাই, তাহলে কেউ নিচে থাকবে না, তার মানে এটা কি আমরা বলতে পারবো P1V1 ইকুয়াল টু P2V2। এখন আমি বললাম যে ভাইয়া পি আর টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই আমি, তাহলে দেখো অলওয়েজ টি নিচে থাকে, তার মানে এখানে আমাকে লিখতে হবে P1 ডিভাইডেড বাই T1। দেখছো T1 অলওয়েজ নিচে, টি অলওয়েজ নিচে, তার মানে P2 ডিভাইডেড বাই T2। আবার ধরো আমি এখন ভি আর টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, এটা প্রশ্নে তোমাকে দেওয়া থাকবে কার কার মান দেওয়া আছে, কার মান চাচ্ছে তোমার কাছে, সেই অনুযায়ী সম্পর্ক স্থাপন করবা। তাহলে দেখো আমি বলছি কি আমার শর্টকাট টি অলওয়েজ নিচে, তার মানে V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। দেখছো কোনটা কার সমীকরণ, এটা না জানলেও হবে তোমার, ঠিক আছে? পরীক্ষার হলে কখনোই চাবে না যে ভাই, পরীক্ষার হলে এরকম চাইতে পারে যে নিচের কোনটা বয়েলের সূত্র, এটা এরকম টাইপের প্রশ্ন কম আসে। যদি ম্যাথমেটিক্সে আসে তাহলে কোনটা কার সমীকরণ বা কোনটা কার সূত্র এটা না মনে রাখলেও চলবে বা না জানলেও চলে, তুমি জাস্ট সূত্র কেমনে মনে রাখবা? মুন্না ভাইয়ের স্পেশাল টেকনিক টি অলওয়েজ নিচে, টি অলওয়েজ নিচে, তার মানে যার সাথে যার সম্পর্ক স্থাপন করো, যদি টি থাকে তাহলে নামাই দিবা, টি না থাকলে সবগুলো উপরে। ওকে, টি না থাকলে যে সবগুলো উপরে, টি থাকলে নিচে নামাই দিব আমরা। সবাই একটু বলো তো দেখি ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? একদম মহা শর্টকাট শিখাইছে, কিন্তু কোনটা কার সূত্র এটা না জানলেও চলবে, তুমি তাও তবুও ম্যাথমেটিক্স সমাধান করতে পারবা। সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখো এই যে গ্যাসের ঘনত্ব সমীকরণ, এটা চাইলে তুমি স্কিপ করতে পারো, এটা লেস ইম্পর্টেন্ট, তবুও একবার দেখাই দেই যে ভাইয়া ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে ρ1 T1 ইকুয়াল টু ρ2 T2, আবার ঘনত্বের সাথে চাপের সম্পর্ক P1 ρ1 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই ρ2। এটা চাইলে স্কিপ করতে পারো, এটা জীবন পরীক্ষায় আসে না। ওকে, সবাই বুঝছে রে? সবাই বুঝছে কিনা বলো তো দেখি, সবাই বুঝছে কিনা? সবাই বুঝছে কিনা? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখবো তোমরা কেমন ক্লিয়ার হয়েছে। চলো প্রশ্ন সমাধান করি। দেখো এটা কত সালে আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে? 1-2 সেশনে, অনেক আগে আসছিল। ন্যাশনাল ইউনিভার্সিটিতে কত সালে আসছিল রে? 1-2 সেশনে। দেখি তোমরা পারো কিনা। দেখো তো এখানে কি বলা আছে ভাইয়ারা, যে একটি শক্ত কাচের গোলককে কিছু বাতাস আবদ্ধ করে আছে। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবদ্ধ গ্যাসের চাপ হচ্ছে 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। তার মানে এটা হচ্ছে P1 এর মান, এটা হচ্ছে T1 এর মান। ওকে, বুঝলাম। আবার দেখো তোমাকে বলছে যে 273 ডিগ্রি সেলসিয়াস, তার মানে T2 এর মান, এটা তাপমাত্রায় আবদ্ধ গ্যাসের চাপ কত হবে? তার মানে P2 ইকুয়াল টু হোয়াট? তাহলে ভাই এখন এই প্রশ্নটা কার সূত্র, বয়েল, চার্লস নাকি রেনোর, কার সূত্র দিয়ে সমাধান করতে হবে? এটা তোমার ম্যান্ডেটরি না, এটা না জানলেও তুমি এই ম্যাথ সমাধান করতে পারবা। তাহলে দেখো তো এটা কার কার মধ্যে সম্পর্ক, মুন্না ভাইয়ের স্পেশাল টেকনিক দেখো কার কার মধ্যে সম্পর্ক আছে। পি আর টি, পি আর টি এর মধ্যে সম্পর্ক। আমি কি শিখাইছি? টি অলওয়েজ নিচে যায়, তাহলে এটা P1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2। আর একটা গুরুত্বপূর্ণ নোট আমি করে দেই, দেখো দেখো আর একটা গুরুত্বপূর্ণ নোট করে দেই, এটা না মাথায় রাখলে কিন্তু ভুল করবা সব ম্যাথমেটিক্স, তো এটা একটু মাথায় রাখতে হবে। গ্যাসের সূত্রাবলী দেখো একটা নোট করে দেই, এখানে তাপমাত্রা অলওয়েজ ক্যালভিনে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাপমাত্রা টি অলওয়েজ ক্যালভিন এ নিতে হবে, নিয়ে তুমি ম্যাথমেটিক্স করবা। ঠিক আছে, এটা একদম মহা ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি তাপমাত্রা সেলসিয়াসে রেখে ক্যালকুলেশন করো ভাইয়া, তুমি যদি তাপমাত্রা সেলসিয়াসে রেখে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাপমাত্রা সেলসিয়াসে রেখে যদি তুমি কি করো ক্যালকুলেশন করো তাহলে ভুল হয়ে যাবে। তার মানে আমাকে কি এই গ্যাসের সূত্রগুলি থেকে যত ম্যাথ সমাধান করবো সবগুলো আমাদেরকে ক্যালভিনে নিতে হবে তাপমাত্রা। তাহলে দেখো P2 এর মান বের করতে বলছে, তাহলে P2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো যে ভাই
আমাদের P1T2 ডিভাইডেড বাই আমাদের T1, ঠিক আছে? সো এখন দেখেন P1 এর মান কত ছিল? P1 এর মান 10⁵ ছিল, তাহলে 10⁵ বসাই দাও। T2 এর মান কত ভাই? 273, তাহলে 273 সেলসিয়াসে আছে। আমি কি বললাম একটু আগে, কেলভিনে নিতে হবে। তাহলে যে কোনো কেলভিন তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিনে নিতে তোমাকে জাস্ট 273 দ্বারা যোগ করে দিতে হবে। তাহলে 6 7 7 7 14 4 হাতে 1 আর 5 556, তাহলে সরি 546 চলে আসছে ডিভাইডেড বাই T1। T1 0°C। আচ্ছা 0°C, 0°C, এখানে কি টাইপিং মিস্টেক করছে নাকি? 0°C, 0°C হওয়ার কথা না তো, এটা হচ্ছে 0 কেলভিন, 0°C তাপমাত্রা। হ্যাঁ ঠিক আছে, প্যারা নাই, 0°C কে কেলভিনে নিয়ে যাও। ঠিক আছে কেলভিনে নিয়ে যাও। তার মানে 0 সাথে তুমি 273 যোগ করবা, তাহলে কেলভিনে চলে আসবে, তাহলে 273 কেলভিন। ওকে, তাহলে 273 কেলভিন। এখন তাহলে জাস্ট খালি হাতে ক্যালকুলেশন, আর হাতে ক্যালকুলেশন না পারলেও সমস্যা নাই, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দিবে। ওকে, আচ্ছা তাহলে দেখো যে 273 এর সাথে 546 গুণ করলে তুমি দুইবার যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের অ্যান্সার আসতেছে 2 × 10⁵, 2 × 10⁵, যেহেতু আমাদের হচ্ছে চাপের একক প্যাসকেলও বলতে পারো, অথবা তুমি নিউটন মিটার ইনভার্স 2 ও বলতে পারো, দুইটাই চাপের একক, ঠিক আছে? সো 2 × 10⁵ কোথায় আছে দেখো তো, সবাই একটু উত্তর করে দেখি ভাইয়া। 2 × 10⁵ কোথায় আছে? 2 × 10⁵ কোথায় আছে? সবাই একটু উত্তর করো দেখি, এটা পারেন কিনা। সবাই একটু উত্তর করেন যে ভাইয়া 2 × 10⁵, 2 × 10⁵ কোথায় আছে? 2 × 10⁵, 2 × 10⁵ কোথায় আছে? বলো 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 বলো। এই তো অনেকে অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। হ্যাঁ, আমাদের বি নাম্বারটা কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার, 2 × 10⁵। সবাই একটু বলেন তো দেখি, এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? তোমরা ম্যাথ নিয়ে অনেক ভয় থাকো যে ভাই ম্যাথ কেমনে করবো, তাই না? দেখো আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাইছি। এখানে অবশ্যই খেয়াল রাখবা, সব থেকে যেই জায়গায় তোমরা ভুল করো সেটা হচ্ছে তাপমাত্রা। তোমরা সেলসিয়াসই রাখো, সেলসিয়াসে রাখলে হবে না, কেলভিনে নিয়ে যেতে হবে। সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা। সবাই দ্রুত দ্রুত দ্রুত, যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, বলো বলো বলো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। সবাই দ্রুত 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 একটু বলো, তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, বুঝছি ভাইয়া, বুঝছি বুঝছি বুঝছি। ওকে ঠিক আছে, ধন্যবাদ। চলো নেক্সটে যাবো আমরা। দেখো এটার প্রশ্নের উত্তর দাও যে ভাইয়া স্থির তাপমাত্রা। দেখো স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা মানে কি রে? স্থির তাপমাত্রা মানেই হচ্ছে বয়েল সাহেব। স্থির তাপমাত্রা মানে কি? বয়েল সাহেব। এখন দেখেন আমাদের গ্যাসের P বনাম 1/V লেখচিত্রটা কি হবে? ন্যাশনাল ইউনিভার্সিটিতে কত সালে আসছিল? 10-11 সালে আসছিল। সবাই একটু উত্তর করার ট্রাই করেন দেখি ভাইয়া, সবাই একটু উত্তর করার ট্রাই করেন দেখি পারেন কিনা। সবাই একটু উত্তর করার ট্রাই করেন, দ্রুত দ্রুত দ্রুত। দেখেন দেখেন P বনাম 1/V, P বনাম 1/V, এটাকে আমরা লিখতে পারি এইভাবে না যে PV = K। তাহলে দেখো অবশ্যই আমাদের কি আসবে? একদম সরল রেখা থাকবে। বি নাম্বারটা রাইট অ্যান্সার, সরল রেখা। বুঝতে পারছেন কি হবে রে? সরল রেখা। কি হবে? সরল রেখা। ওকে, এই পরাবৃত্ত হবে না, পরাবৃত্ত হবে না। দেখো আলটিমেটলি স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় P বনাম 1/V। দেখো এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এইখানে একটা তোমাদেরকে জিনিস দেখাই। আচ্ছা দাঁড়াও 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 দেখি, দাঁড়াও দেখি। P বনাম 1/V, P বনাম 1/V, পরাবৃত্ত অধিবৃত্ত। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। দেখো এইখানে একটা জিনিস তোমরা একটু খেয়াল করবা, একটা জিনিস একটু খেয়াল করবা, আমি তোমাদেরকে একটু নোট করে দিই। দেখো দেখো আমরা P ভার্সেস V এর গ্রাফটা কেমন হবে, আর P ভার্সেস 1/V এর গ্রাফ কেমন হবে, দেখো এটা তোমাদেরকে বুঝতে হবে। যদি বলে যে ভাই শুধু V, আবার যদি বলে 1/V, এতটুকু কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখো যদি V বলে তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি দেখো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাবে। যেমন আমি P সমানুপাতিক আমরা কি জানি 1/V, বাট এখন দেখো এই যে এটাকে যদি আমি x ধরি আর এটাকে যদি আমি y ধরি, তাহলে আমরা কার সঙ্গে তুলনা করতে পারবো? y সমানুপাতিক 1/x, তাহলে হবে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা আমাদের বলতে পারবো যে ভাই ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। বাট এখন যদি আমি বলি যে ভাইয়া P ভার্সেস 1/V, এই 1/Vটাই হচ্ছে x আর এই পুরো Pটাই হচ্ছে y, তাহলে দেখো এইটা আমাদের প্রকাশ করে হচ্ছে y সমানুপাতিক x। এই গ্রাফের মায়ের প্যাচ তোমাকে বুঝতে হবে, আর এটা মানেই হচ্ছে ভাই মূল বিন্দুগামী সরল রেখা। বুঝতে পারছেন? এখন বলেন ক্লিয়ার কিনা, এখন বলেন তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা। আমি জানি এই জিনিসে তোমরা ভুল করবা,
আমি জানি তোমরা এই জিনিসে ভুল করবে, আল্লাহর রাস্তে সবাই ভুল করছো। আল্লাহর রাস্তে সবাই ভুল করছো। এখন বলেন ক্লিয়ার কিনা? তোমাদেরকে প্রশ্নের ভাষা বুঝতে হবে, তোমাদেরকে প্রশ্নের ভাষা বুঝতে হবে। ওকে, এখানে 1/v নাকি খালি ভি এটা বুঝতে হবে। খালি ভি থাকলে আনসার তোমাদেরটা ঠিক হইতো। এখন আছে 1/v, তার মানে পুরাটাই হচ্ছে এক্স, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন দেখি এখন ক্লিয়ার কিনা। এই যে প্রশ্নের ভাষা বুঝতে হবে, প্রশ্ন যদি তোমরা তাড়াহুড়া করে পড়ো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমরা কিন্তু ধরা খেয়ে যাবে। আর মুন্না ভাইয়া তো আছে, ফিজিক্সের এবং ম্যাথের সব দায়িত্ব তোমাদের মুন্না ভাইয়ার। একদম A to Z জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যতটুকু প্রয়োজন হাতে ধরে ধরে শেখাবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাস থেকে সর্বোচ্চ সংখ্যক কমন পাবা। পরীক্ষার হলে অবশ্যই আমার ফিজিক্স অংশ এবং ম্যাথ অংশে যখন তুমি প্রশ্ন সমাধান করবে, আমার কথা তোমার মনে পড়বে, মনে হবে যে এটা তো আমার মুন্না ভাইয়া পড়াইছিল ক্লাসে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো চলো তাহলে, চলো 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 আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখেন, নেক্সটে কি বলা আছে দেখো। সমচাপে ও 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার আয়তনকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের T1 এর মান, এটা হচ্ছে আমাদের 2 লিটার, তার মানে V1 এর মান। 3 লিটার করার জন্য, তার মানে এটা V2 এর মান। 3 লিটার করার জন্য আমাদের কত তাপমাত্রা বৃদ্ধি করতে হবে? কত তাপমাত্রা, তার মানে T2 ইকুয়াল টু হোয়াট? তাহলে আমার কার কার সাথে সম্পর্ক? টি আর ভি। কোন সূত্র পড়বে মনে রাখার দরকার নাই। টি মানেই মুন্না ভাইয়ের স্পেশাল শর্টকাট নিচে আসে, তার মানে V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। তাহলে দেখো আমার দরকার কি ভাই? T2 এর মান, তার মানে T2 ইকুয়াল টু V2 T1 ডিভাইডেড বাই আর গুণ করে দাও, তার মানে V1। ওকে, মান বসাই দাও ভাইয়া। এখন V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 3 লিটার। T1 এর মান কত? 17 ডিগ্রি সেলসিয়াস। ভাই 17 ডিগ্রি সেলসিয়াসে রাখলে হবে না, কেলভিনে নিয়ে যেতে হবে। তার মানে 273 17 শূন্য হাতে 1 8 9 290, তাহলে 290। ওকে, ডিভাইডেড বাই V1 এর মান কত ছিল? V1 এর মান 2 লিটার। ওকে, এখন এটাকে তুমি ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত আসবে দেখো তো, ক্যালকুলেশন করলে কত আসবে দ্রুত সবাই একটু ক্যালকুলেশনটা করেন। এটা আমরা জাস্ট খালি এখানে আমাদের তো ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, সো কোনো প্যারা নাই, যাই থাকুক না কেন আমরা খালি জাস্ট ক্যালকুলেশন করে দেবো। 3 ইন্টু আমাদের কত 290 ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের কত আসছে? আমাদের 290 চলে আসতেছে, 290 চলে আসতেছে। এটা কিন্তু অবশ্যই ক্যালভিন এককে, কারণ আমরা প্রথমেই এই যে ক্যালভিনে সেলসিয়াস থেকে ক্যালভিনে নিয়ে ফেলছি, তাই না? সো ক্যালভিন এককে। দেখো দুঃখের বিষয় আমাদের কোথাও কিন্তু ক্যালভিন এককে নাই। সেলসিয়াস সবগুলাই সেলসিয়াস এককে আছে। তাহলে কি আমরা ভুল করলাম? না। তাহলে তোমাকে এখন কেলভিন থেকে আবারও সেলসিয়াসে নিয়ে যেতে হবে। তাহলে কি করবে? আগে যোগ করছিলাম সেলসিয়াস থেকে কেলভিনে নিতে, এখন কেলভিন থেকে সেলসিয়াসে বিয়োগ করে দিলেই হবে। তাহলে এটার সাথে তুমি -273 বিয়োগ করে দাও, তাহলে আমাদের কত আসবে? 7 হাতে 1 8 আর 1 9 1 আমাদের হাতে। আচ্ছা দাঁড়াও দেখি, 273, তার মানে দাঁড়াও কোথাও কি ভুল করছি আমি? একটু ওয়েট করো দেখি। এটা হচ্ছে 3 ইন্টু আমাদের হচ্ছে 290 ভাগ 2। এই আমি তো ভুল করছিলাম, এটা তো আসবে হচ্ছে 435। আমি হচ্ছে ভাগটা ভুল করছিলাম, তাহলে কত? 435। এইখান থেকে 273 বাদ দিতে হবে তোমার। তাহলে দেখো আমাদের কত আসবে? আমাদের হচ্ছে 2, তারপরে হচ্ছে আমাদের 7 8 9 10, তার মানে 13 6 হাতে 1 3 162 কোথায় আছে? এটা হবে রাইট আনসার, এই তো সি নাম্বারটা। ওকে, নেক্সট। সবাই কি ক্লিয়ার রে? সবাই কি ক্লিয়ার? একটু বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা। সি নাম্বার, এই তো সি নাম্বার, সবাই পারছো। ওকে, ধন্যবাদ। সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো, নেক্সটে কি বলা আছে। নেক্সট প্রশ্নটা একটু দেখি যে ভাইয়া স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে সমউষ্ণ প্রক্রিয়ায় সংনিমিত করে আয়তন অর্ধেক করছে। তাহলে কি করছে ভাই? আয়তন অর্ধেক করে ফেলছে। চূড়ান্ত চাপ মানে P2 এর মান কত? তাহলে P আর আয়তন V এর মধ্যে সম্পর্ক, PV এর মধ্যে ভাই এখানে কোথাও T আছে? T নাই, তাহলে সবগুলাই আমাদের উপরে হবে। তাহলে P1 V1 P2 V2। তাহলে দেখো আমাদের এইখান থেকে এটা তুমি ডাইরেক্ট সূত্র দিয়েও করতে পারো, অথবা তুমি দেখো এটার আরো শর্ট ভাবে করা যায়। তাহলে P আর V এর সম্পর্ক কি ভাই? P আর V এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, 1/v। এই ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়েও করতে পারবো। তাহলে এখানে P2 ইকুয়াল টু 1/v। কে কি করছে? আগের থেকে অর্ধেক করে দিছে না, তাহলে V এর মান অর্ধেক করে দাও ইন্টু P1। তাহলে দেখো P1 এর মান আবার দেওয়া নাই। স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, স্বাভাবিক চাপের মান কত? দেখো এটা মুখস্থ রাখতে হবে। স্বাভাবিক চাপের মান কত ভাইয়া? সেটা হচ্ছে P ইকুয়াল টু 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল, অথবা প্যাসকেলকে এটাও লেখা যায় নিউটন মিটার ইনভার্স 2। ঠিক আছে,
আমরা হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে শুধুমাত্র 10⁵ অনেক সময় বলে থাকি, কারণ এখানে 1.013 আর 1 একই কথা। তাহলে দেখো এটা যদি আমরা উল্টাই দেই তাহলে আমাদের 2p1 আসতেছে। এখন p1 এর জাস্ট মান বসাই দাও। 2 আমাদের p1 এর মান কত ভাই? 1.013 ইনটু 10⁵। তাহলে দেখো এখন আমাদের 2 পয়েন্ট কোথায় আসবে? এই তো ডি নাম্বারটা রাইট आंसर। 2.02 ইনটু 10⁵ ডি নাম্বারটা রাইট आंसर। বুঝতে পারছি রে? বলেন দেখি এখন ক্লিয়ার কিনা ভাই, বলেন। এই প্রশ্নটা কিন্তু অনেক জোস একটা প্রশ্ন, এটা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন। তো সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলো এই ম্যাথটা আমরা সবাই বুঝতে পারলাম কিনা। অথবা তোমরা যদি সূত্র দিয়ে সমাধান করতে, দেখো সূত্র দিয়ে যদি সমাধান করতে তাহলে আমাদের কি মান বের করতে বলছে? চূড়ান্ত চাপ P2 এর মান। তাহলে P2 এইভাবে লিখবা যে P2 তার মানে P1 V1 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে T2, তাই না? P1 V1 ডিভাইডেড বাই আমাদের এটা কি হবে? V2। তাহলে V2, তাহলে P1 এর মান তো P স্বাভাবিক চাপ, এটা মান বসাই দিব এখানে। V1 এর মান ধরে নাও আমাদের কত? V, আর এখানে কি হবে? V/2, যেহেতু অর্ধেক করছে তাহলে V কাটা, তাহলে ঘুরে উল্টে দেখো এই যে সেম জিনিস, এই 2টা উল্টাই যাবে, তার মানে 2p আসতেছে। এই দেখছো এই যে 2p1। দেখো আলটিমেটলি তুমি যদি এইভাবে যাও তাহলে এক লাইন বেশি করতে হবে, তুমি যদি সম্পর্ক থেকে ম্যাথ সমাধানে যাও তাহলে এক লাইন কম করতে হবে। দুইটা নিয়মই শিখাই দিলাম, ওকে? সো তোমরা যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারবা, ওকে? আচ্ছা, যার যেটা ভালো লাগে। দেখো দেখো এই যে তোমরা এই সূত্রের নিয়ম দিয়েই কইরো, তাহলে তোমাদের সুবিধা হবে। এখন বলেন তো দেখি বুঝছেন কিনা। দেখো আমি সূত্রটা দেখাই দিছি, কে? তাসনিম, তারপরে হচ্ছে রিমা। এখন বলো তো দেখি ভাইয়া এই সূত্রটা দেখো, এই যে ঘুরে উল্টে একই জিনিস আসছে। আমি একবারে শর্টকাটে তোমাদের লাইন জাম্প করছিলাম এর আগে, এখন দেখো এই যে লাইনটা লিখে দিছি, এর আগে লাইন জাম্প করছিলাম। তো তোমাদের লাইন জাম্প করতে ঝামেলা হলে তোমরা এইভাবে ভেঙে ভেঙে করবা, কোনো সমস্যা নেই। সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা ভাই, সবাই একটু দ্রুত বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত বলেন এখন ক্লিয়ার কিনা। রিমা, তাসনিম এখন ক্লিয়ারলি বুঝছো কিনা বলো, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। ওকে, দ্রুত 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 চলো। ওকে ক্লিয়ার, চলো নেক্সটে চলে যাবো। এখন দেখো এখন আমাদের বিভিন্ন প্রকার তাপমাত্রা আছে, এগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হয়, ডিরেক্ট এমসিকিউতে আসে। দেখি কি কি তাপমাত্রা। যেমন পরম শূন্য তাপমাত্রা, এটা আমরা ক্লাসের শুরুতেই পড়ছি, -273°C অথবা 0 কেলভিন অথবা ফারেনহাইট এককে -459.4 ফারেনহাইট। নরমালি পরীক্ষায় এই সেলসিয়াস এবং কেলভিনটাই বেশি আসে, আর আমাদের ফারেনহাইটটা তেমন একটা আসে না, লেস ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা কেমনে মনে রাখবা? দেখো পরম শূন্য তাপমাত্রা আমরা বলি না আচ্ছা ঠিক আছে ওকে কাজটা করে দিব, আমি এভাবে মনে রাখছিলাম যে ভাই পরম শূন্য তাপমাত্রা মানে ওকে, ওকে মানে কি 0 কেলভিন, আর সেলসিয়াসে কত? -273°C। তারপরে আসো এখন পরম শূন্য তাপমাত্রার বৈশিষ্ট্য। পরম শূন্য তাপমাত্রায় অনেক কিছু শূন্য হয়। কি কি শূন্য হয়? দেখো আয়তন শূন্য হয়, চাপ শূন্য হয়, গতিশক্তি শূন্য হয়, বেগ শূন্য হয়, স্থিতিশক্তি শূন্য হয়, মূল গড় বর্গবেগের মান শূন্য হয়, যা আছে সব শূন্য। সো পরম শূন্য তাপমাত্রায় কি কি শূন্য, পরম শূন্য তাপমাত্রায় কি কি শূন্য, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এগুলো কিন্তু ডিরেক্ট পরীক্ষায় আসে, একটু পরে আমরা প্রশ্ন সমাধান করব, ভালো মতো দেখে রাখো, নিজেরাই পারবা একটু পরে। ওকে, তারপরে দেখেন প্রমাণ তাপমাত্রা কি ভাইয়া? প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0°C অথবা 273 কেলভিন। ত্রৈধবিন্দুর তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ, ত্রৈধবিন্দুর তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ, 273.16 কেলভিন, 273.16 কেলভিন। ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত রে? 273.16 কেলভিন, 273.16 কেলভিন। ওকে, আচ্ছা। সো পরবর্তীতে যাই আমরা। দেখো ত্রৈধবিন্দুর চাপ, 4.58 মিলিমিটার পারদ। পরীক্ষার অপশন এরকম থাকবে 4.85, তোমরা ভেলকিবাজির মধ্যে পড়ে যাবা। দেখো মুন্না ভাইয়ের স্পেশাল টেকনিক, 4 এর পরে কে আসে? 5, 1 2 3 4 5, তাহলে 4 এর পরে 5, 4 এর পরে 5 আপনি মনে রাখবা 4.58 মিলিমিটার পারদ। কক্ষ তাপমাত্রা কত? কক্ষ তাপমাত্রা হচ্ছে 25°C অথবা 298 কেলভিন, 25°C অথবা 298 কেলভিন। ওকে, আচ্ছা। প্রমাণ চাপ, একটু আগে দেখলাম না, এই প্রমাণ চাপ অথবা এটাকে বলা হয় স্বাভাবিক চাপ। স্বাভাবিক চাপ এই দেখো কয়েকটা এককে আমাদের মুখস্থ রাখতে হয়। এটিএম এককে 1 এটিএম, মিলিমিটার পারদে 760 মিলিমিটার পারদ, সেন্টিমিটার পারদে হচ্ছে 76 সেন্টিমিটার পারদ, মিটার পারদে 0.76 মিটার পারদ। আর প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স টু কত? এই যে 1.013 × 10⁵ প্যাসকেল, যেটা আমরা ম্যাথমেটিক্সে এই প্যাসকেল এককটাই নেই, কারণ চাপের এসআই এককটাই হচ্ছে প্যাসকেল, চাপের এসআই একক প্যাসকেল। আর আমরা ম্যাথমেটিক্স সমাধান করার সময় সব সময় কিন্তু প্যাসকেল মানে আলটিমেটলি এসআই এককটাই ব্যবহার করি। কি ভাইয়া? আমরা কিন্তু এসআই এককটাই ব্যবহার করি। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই একটু। দেখো নেক্সটে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি পাইছিলাম না, পিভি ইকুয়াল টু এনআরটি, এই আরটাই হচ্ছে ভাইয়া সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর মানটা কত? আর এর বিভিন্ন এককে বিভিন্ন রকম মান আছে, যেমন এসআই এককে 8 আমাদের হচ্ছে 8.314 এককটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে।
জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স 1। এটাই হচ্ছে আমরা ম্যাথমেটিক্স সমাধান করার সময় এটাই কিন্তু ইউজ করি, এসআই একক। অলওয়েজ আমরা কি এসআই একক ব্যবহার করি, ঠিক আছে। আবার সিজিএস পদ্ধতিতে, তারপরে ক্যালোরি পদ্ধতিতে, লিটার এটিএম পদ্ধতিতে, এগুলো জাস্ট দেখে রাখবা, এইগুলো একটু লেস ইম্পর্টেন্ট, জাস্ট দেখে রাখবা। ওকে, সো আমাদের বেশি সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? এসআই এককটা। যে ভাইয়া আর সর্বজনীন এসআই এককটা কি? যে ভাইয়া জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স 1, মানটা কত? 8.314। 8.314 কি ভাইয়া? 8.314। এটা কিন্তু কেমিস্ট্রিতেও লাগবে, ফিজিক্সেও লাগবে, খুবই 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 গুরুত্বপূর্ণ, একটু ভালো মতো খেয়াল রাখবা। এসআই এককটা কত আমাদের? 8.314। আমার এককটা কত? জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স 1। এটা কিন্তু ডিরেক্ট পরীক্ষায় যে নিচের কোনটা সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান অথবা নিচের কোনটা গ্যাস ধ্রুবকের একক, এগুলো পরীক্ষা আসে। আমি একটু পরে প্রশ্ন সমাধানে যাব, এখন জাস্ট মনোযোগ দিয়ে আমার কথা শুনো, ঠিক আছে। সো আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক নিয়ে কথাবার্তা বলে ফেললাম। সো চলেন এখন, আচ্ছা আমাদের হচ্ছে মিলন ভাই ক্লাসে চলে আসছে, ধন্যবাদ ভাই। ওকে, বেস্ট অফ লাক বলছে, ধন্যবাদ 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 ভাইয়া। ওকে, সো চলো এখন চলো আমরা নেক্সটে চলে যাবো। তাহলে দেখো এখন একটু উত্তর করো, আমি কিন্তু পড়াই ফেলছি, এখন তোমাদের কাছ থেকে উত্তর নেবো। আমি কি, আমার ক্লাসের বৈশিষ্ট্যই হচ্ছে আমি ক্লাসের পড়া কিন্তু তোমাদের কাছ থেকে ক্লাসেই আদায় করে নিব, ক্লাসের পড়া ভাই ক্লাসেই আদায় করে নিব। এখন তোমরা একটু উত্তর করেন দেখি ভাই। দেখো কি বলছে, যে ভাই কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়? কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়? একটু আগেই বলে দিছি রে, আমাদের অনেক কিছু শূন্য কোন তাপমাত্রায় হয়? আমাদের পরম শূন্য তাপমাত্রায় গতিশক্তি শূন্য হয়, আয়তন শূন্য হয়, আমাদের হচ্ছে সিআরএমএস বেগ অর্থাৎ মূল গড় বর্গবেগ মান শূন্য হয়, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে ভাই, এখন আবার পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা কত? সবাই একটু উত্তর করে দেখি। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা কি ভাই? ওই যে আমি তোমাকে টেকনিক শিখাইলাম, ওই যে হ্যাঁ ঠিক আছে ওকে, আমরা বলি না ফ্রেন্ড সার্কেলে, আচ্ছা ওকে ঠিক আছে আমরা তোর কাজটা করে দিব। ওই ওকে মানে 0 কেলভিন অথবা সেলসিয়াসে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো তো কোথায় আছে ভাই? এখানে কেলভিন নাই, সবগুলাই সেলসিয়াস। তার মানে এই যে ভুল ক্রমেও 273 ডিগ্রি সেলসিয়াস বসানো যাবে না, মাইনাস, খেয়াল রাখতে হবে মাইনাস। সো আমাদের এ নাম্বারটা রাইট আনসার। কি হবে ভাইয়া? আমাদের এ নাম্বারটা রাইট আনসার, ঠিক আছে। এ নাম্বারটা রাইট আনসার, বুঝতে পারছি রে? এ নাম্বারটা রাইট আনসার, বুঝতে পারছেন? এই তো অনেকেই অ্যান্সার করে ফেলছো, এই তো রিমা অ্যান্সার করে ফেলছো, তারপরে আহমেদ অ্যান্সার করে ফেলছো অলরেডি, ধন্যবাদ। আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই, নেক্সটে দেখি পারেন কিনা। দেখো কোন তাপমাত্রায়, দেখছো এর আগের প্রশ্নটা কি ছিল? কোন তাপমাত্রায় গতিশক্তি শূন্য। আচ্ছা এই প্রশ্নটা আবার রিপিট আসছে কেন? সো এটাও দেখো একটু রিপিট হয়ে গেছে, কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য। সো প্যারা নাই, নেক্সটে আসো। দেখো পানির ত্রৈধবিন্দুর চাপ, পানির ত্রৈধবিন্দুর চাপ এবং তাপমাত্রা কত? পানির ত্রৈধবিন্দুর চাপ এবং তাপমাত্রা কত? সবাই একটু বলো তো দেখি। দেখো দুইটাই কিন্তু আসছে, সো পরীক্ষার হলে নরমালি একটা আসে, এখানে দুইটাই চলে আসছে, ঠিক আছে। সো এখন বলো আমাকে, এটা বলো যে ভাইয়া পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা কত, চাপ কত? একটু আগে আমরা দেখছি যে ভাইয়া তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন, এখানে কিন্তু মাইনাস নাই, সো একটু খেয়াল রাখবা। আবার চাপটা কত? 4.58 মিলিমিটার পারদ, মিলিমিটার পারদ, মিলিমিটার পারদ। সো দেখো তো আমাদের 4.58 মিলিমিটার পারদ, 4.58 4.58 4.58, ওকে সবগুলোতেই 4.58 আছে। বাট আমাদের এখন তাহলে তাপমাত্রা দেখতে হবে আমাদের কত? 273.16 কোথায়? 273.16, 273.16 একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট আনসার, এ নাম্বারটাই। 4.58 মিলিমিটার পারদ, মিলিমিটার পারদ। আবার এখানে আমাদের ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 273.16, 273.16 কেলভিন। এই তো আহমেদ, তাসমিন পেরে গেছো, ধন্যবাদ। চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো ভাই, তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো। দেখো পরবর্তীতে কোন তাপমাত্রা, নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা? দেখছো একই প্রশ্ন জাস্ট বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে। এখন ডিরেক্ট বলছে যে ভাই কোনটা পরম শূন্য তাপমাত্রা, তাহলে সিম্পল, পরম শূন্য তাপমাত্রা সেলসিয়াস এককে কত? -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, খুবই সিম্পল, বুঝা গেছে? -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে চলুন তাহলে নেক্সটে যাবো আমরা। দেখো এই তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে 10-11 সালের আসা প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা। দেখো তো এটা কি বলছে যে ভাইয়া পানি, বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রায় একই সঙ্গে অবস্থান করতে পারে সেটা কি? পানি, বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রায় একই সঙ্গে অবস্থান করে। দেখো তিনটা অবস্থা একই সঙ্গে থাকলে সেটাকেই বলা হয় ত্রৈধবিন্দু। দেখছো একটা প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে আসে, ত্রৈধবিন্দু। এখন ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত ভাই? 273.16 কেলভিন। 273.16 কেলভিন কোথায়? এই তো বি নাম্বারটা, ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। তার মানে তোমাকে প্রশ্নর ভাষা বুঝতে হবে, প্রশ্ন কিভাবে আসছে প্রশ্নের ভাষাটা বুঝতে হবে, সেই জন্য তোমাকে মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়া আগে বাধ্যতামূলক, ওকে। আর একটা প্রশ্ন কত রকম ভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সেটা আমরা খুব সুন্দর মতো ক্লাসে আলোচনা করে দিই। তোমরা জাস্ট লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো মনোযোগ দিয়ে ক্লাসটা করলেই আর ইনশাআল্লাহ কোনো সমস্যাই থাকবে না, ওকে। আচ্ছা তাহলে চলো ভাই, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে এই তো অনেকেই পারছো, বি নাম্বার, ধন্যবাদ। তো চলো এখন তাহলে আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো তো
এখন স্বাধীনতার মাত্রা নিয়ে কথাবার্তা বলবো। এখানে আমাদের কিছু স্বাধীনতার মাত্রা কয়েকটা কন্ডিশনে মুখস্থ রাখতে হবে। ওকে, তো স্বাধীনতার মাত্রা দেখো, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, ত্রি বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে 6, রৈখিক গতির ক্ষেত্রে 3, আবর্তনরত কণার ক্ষেত্রে 5। ঠিক আছে, এখন স্বাধীনতার মাত্রা যদি তোমার জানা থাকে তাহলে তুমি গতিশক্তি নির্ণয় করতে পারবা। দেখো, স্বাধীনতার মাত্রা জানা থাকলে ই কে নির্ণয়ের সূত্র হচ্ছে F ডিভাইডেড বাই 2 kT। এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা জানা থাকলে গতিশক্তি নির্ণয়ের সূত্র। এই এফটা কি ভাইয়া? এফটাই হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা এফটাই কি ভাইয়া? স্বাধীনতার মাত্রা। এটা কি? এই এফটাই কিন্তু আমাদের স্বাধীনতার মাত্রা। তাহলে দেখো গতিশক্তি তাহলে কি হবে ভাই? এক পারমাণবিকের জন্য গতিশক্তি কত? 3/2 kT, দ্বিপারমাণবিকের জন্য 5/2 kT, আবার ত্রি বা বহু পারমাণবিকের জন্য 6/2 অর্থাৎ 3 kT, আবার রৈখিক গতির ক্ষেত্রে 3/2 kT, আবর্তনরত কণার ক্ষেত্রে 5/2 kT। সো ভাই এটাও এমসিকিউ তে আসে, এটাও এমসিকিউ তে আসে, খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু পরে প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ। আবার এই জিনিসটাও এমসিকিউ তে আসে। গতিশক্তি এবং স্বাধীনতার মাত্রা দুইটাই 100% গুরুত্বপূর্ণ, দুইটাই 100% গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য, দুইটাই 100% গুরুত্বপূর্ণ ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য। ঠিক আছে, দুইটাই 100% গুরুত্বপূর্ণ আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য। তার মানে স্বাধীনতার মাত্রা, গতিশক্তি, স্বাধীনতার মাত্রা যদি তোমার মুখস্থ থাকে তাহলে গতিশক্তি কোয়াইট সিম্পল, যে ভাই ই কে ইকুয়াল টু F/2 kT, তাহলে এফটাই হচ্ছে স্বাধীনতার মাত্রা। ওকে, তার মানে ভাই আমাকে এই জিনিসটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, স্বাধীনতার মাত্রা। গতিশক্তি নির্ণয় করা মুখস্থ করার দরকার নাই, কারণ এটা মনে থাকলে এটা অলরেডি মনে থাকবে। ওকে, তাহলে দেখেন, এখন দেখেন এই সূত্রটা অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে এমসিকিউ আকারে আসছিল, সবাই একটু মনোযোগ দেন। প্রত্যেক অণুর গড় গতিশক্তি, তোমাকে যদি বলে ভাই প্রত্যেক অণুর গড় গতিশক্তি নির্ণয় সূত্র কোনটা, সেটা হচ্ছে 3/2 kT। মনে রাখবা, প্রত্যেক অণুর গড় গতিশক্তি, প্রত্যেক অণুর গড় গতিশক্তি, প্রত্যেক অণুর গড় গতিশক্তি কত? 3/2 kT, 3/2 kT। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এটা শিখে ফেললাম। এখন আসো যে ভাইয়া সিপি আর সিভি মানে গামার মানটা। ঠিক আছে, গামা 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 গামার সূত্র আছে, দেখো এটা আমরা তাপগতিবিদ্যায় আরো পড়াবো। ঠিক আছে, তো দেখো গামার সূত্রটা হচ্ছে গামা ইকুয়াল টু সিপি ডিভাইডেড বাই সিভি লেখা যায়। ঠিক আছে, মানে সিপি আর সিভির অনুপাতটাই হচ্ছে গামা। ঠিক আছে, এখন সিপি কি আর সিভি কি? এটা হচ্ছে স্থির চাপে, স্থির চাপে মোলার আপেক্ষিক, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। আর এটা কি ভাই? সিভিটা হচ্ছে স্থির আয়তনে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ডট ডট দিয়ে দিলাম। ঠিক আছে, সো দেখেন এখন এই গামার মানটা আমাকে কি করতে হয়? মুখস্থ রাখতে হয়। এক পারমাণবিকের জন্য গামার মান কত, দ্বিপারমাণবিকের জন্য গামার মান কত, ত্রি বা বহু পারমাণবিকের জন্য গামার মান কত, এটা কষ্ট করে একটু মনে রাখতে হবে। দেখো এটা আমরা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবো। দেখো এক পারমাণবিকের জন্য গামার মান কত? 1.67, দ্বিপারমাণবিকের জন্য গামার মান কত? 1.40 বা 1.4, ত্রি বা এখানে বহু পারমাণবিক 1.33। এখন যদি আমি তোমাকে প্রশ্ন ধরি যে ভাই নাইট্রোজেন অথবা আমি বললাম হাইড্রোজেন এর গামার মান কত? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, দেখি দেখি তোমরা কেমন বুঝছো। দেখো আমি কিন্তু এক পারমাণবিক দ্বিপারমাণবিক কিচ্ছু বলিনি, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, নাইট্রোজেন অথবা হাইড্রোজেন, এটার কি হবে? এটার স্বাধীনতা আমাদের হচ্ছে গামার মান কত বলো? এটা সর্বপ্রথম আগে আইডেন্টিফাই করতে হবে এটা এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক। এটা সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে ভাইয়া এটা কি এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক, তারপরে তুমি উত্তর করবা। সো নাইট্রোজেন অথবা হাইড্রোজেন এটা কয় পারমাণবিক? দ্বিপারমাণবিক, দ্বিপারমাণবিক। দেখো দ্বিপারমাণবিকের ক্ষেত্রে কত ভাই? 1.4। এখন যদি আমি বলতাম ওজোন, ওজোন ওজোন মানে O3, ওজোন হলে কত? ত্রিপারমাণবিক না? তাহলে ত্রিপারমাণবিকের কত? 1.33। সো পরীক্ষার হলে না মাঝে মাঝে সবসময় এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রি বা বহু পারমাণবিক এরকম মেনশন করা থাকবে না, ডিরেক্ট উদাহরণ দেওয়া থাকবে। ধরো ওজোন অথবা নাইট্রোজেন অথবা হাইড্রোজেন এরকম উদাহরণ দেওয়া থাকবে। সো আমরা সামনে প্রশ্ন সমাধান করলে আরো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা। ওকে, আচ্ছা সো এই তো তোমরা পেরে গেছো, ধন্যবাদ। চলো এখন তাহলে আমরা একটু প্রশ্ন সমাধানে যাই, দেখি সবাই উত্তর করেন। দেখো কি বলছে যে ভাই গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি কত? না পারলে খবর আছে, একটু আগেই পড়াইছি। গড় গতিশক্তি ডিরেক্ট ফিক্সড, সূত্রটা ডিরেক্ট ফিক্সড। সবাই দ্রুত সবাই অ্যান্সার করো দেখি। দ্রুত দ্রুত দ্রুত, না পারলে খবর আছে রে, একটু আগেই পড়াইছি, একটু আগেই পড়াইছি। ডিরেক্ট সূত্র, ফিক্স সূত্র এটা, যে গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি কত? গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি, গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি। দ্রুত চেষ্টা করে দেখি ভাই, গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি, গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি কত? 3/2 kT। এটা ডিরেক্ট সূত্র ভাই, 3/2 kT। এই যে ভুল করা যাবে না, 3/2 RT না, 3/2 kT। ঠিক আছে, এই কে মানে কি? কে মানে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক।
এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক। ওকে, সো এই বোল্টজম্যান ধ্রুবক নিয়ে তোমরা কেমিস্ট্রিতে আরো ইন ডিটেইলসে পড়বা। সো আমি জাস্ট খালি জানাই রাখলাম। ওকে, আচ্ছা, সো চলো চলো চলো, এই তো আহমেদ অ্যানসার করে ফেলছো, ধন্যবাদ ভাইয়া। চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে বলো, দ্বি পারমাণবিকের জন্য গতিশক্তি কত? দ্বি পারমাণবিকের জন্য গতিশক্তি কত? গতিশক্তি আমরা কি জানি ভাই, ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 2 কেটি। তাহলে এখন দ্বি পারমাণবিকের জন্য আমার স্বাধীনতার মাত্রা কত সেটা আগে জানতে হবে। দ্বি পারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা কত? সবাই দ্রুত উত্তর করো। এখন এখন কিন্তু তোমাদের পালা, জাস্ট ধাপ ধাপ করে উত্তর দিয়ে দিবা। দ্বি পারমাণবিকের জন্য আমাদের কি ভাই স্বাধীনতার মাত্রা কত? এফ এর মানটা দ্বি পারমাণবিকের জন্য 5 হয়, 5। ওকে, তার মানে আমাদের অ্যানসার কত? 5/2 কেটি, 5/2 কেটি। তাহলে 5/2 কোথায় আছে রে? 5/2 5/2, এই তো সি নাম্বারটা রাইট অ্যানসার, 5/2 কেটি, 5/2 কেটি। বুঝা গেল? ফ্যান্টাস্টিক ভাবে আমাদের সি নাম্বারটা রাইট অ্যানসার। এই তো আহমেদ অ্যানসার করছো, তাসনিম অ্যানসার করছো, ধন্যবাদ ভাইয়া। ওকে, চলো নেক্সটে যাই আমরা। নেক্সটে দেখো তো, এই যে গামার মান 1.41, গামার মান 1.41 কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? কোন গ্যাস বলো তো দেখি। এখানে গামার মান 1.41 কখন হয়? যখন দ্বিপারমাণবিক হয়। দেখো অপশনে আছে অক্সিজেন, আছে হাইড্রোজেন, আছে নাইট্রোজেন, আছে ক্লোরিন, সবগুলাই দ্বিপারমাণবিক। তার মানে আমাদের সবগুলার জন্যই প্রযোজ্য। ই নাম্বারটা হবে আমাদের সবগুলার জন্যই প্রযোজ্য। ওকে, ই নাম্বারটা হবে আমাদের সবগুলার জন্যই প্রযোজ্য। ঠিক আছে, আমাদের ই নাম্বারটা হবে কি ভাইয়া? সবগুলার জন্য প্রযোজ্য, কারণ এগুলো সবগুলাই দ্বিপারমাণবিক। আমরা সবাই জানি যে ভাইয়া দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রেই, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রেই কিন্তু আমরা জানি যে ভাই গামার মান কত? গামার মান হচ্ছে 1.41 বা 1.4। ঠিক আছে, বুঝা গেছে? এই তো ই নাম্বার, সাবাস আহমেদ, ধন্যবাদ ভাইয়া। চলো নেক্সটে যাবো তাহলে। নেক্সটে যাই আমরা। দেখো তো নেক্সটে কি বলছে, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? দেখছো এগুলো ডিরেক্ট, একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন আসে। বহু পারমাণবিক অথবা এটাকে এইভাবে লেখা থাকতে পারতো 3 পারমাণবিক 1.33, একটু আগে আমরা পড়ছি 1.33, একটু আগেই আমরা কিন্তু পড়ছি ভাই বহু পারমাণবিক অথবা 3 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? 1.33। নেক্সটে আসো, গড় মুক্ত পথ। এখান থেকে জীবনও ম্যাথমেটিক্স আসবে না, থিওরি আসবে সর্বোচ্চ। ঠিক আছে, সো গড় মুক্ত পথে দুইটা বিজ্ঞানী দুই রকম আমাদের হচ্ছে সমীকরণ দিছিল, একটা হচ্ছে ক্লোসিয়াস, একটা হচ্ছে ম্যাক্সওয়েল। সো ক্লোসিয়াসের সমীকরণটা ছিল এমন যে ভাই ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই এ স্কয়ার এন, আর ম্যাক্সওয়েলের একই রকম সূত্র ছিল, ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই জাস্ট এক্সট্রা ওই বলছিল √2 পাই এ স্কয়ার এন। সো তোমরা চাইলে এই দুইটা সূত্র স্কিপ করতে পারো, এখনকার সিলেবাস অনুযায়ী এই ক্লোসিয়াস ম্যাক্সওয়েল এগুলো থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে, তবুও আমি শিখাই রাখলাম। এই এনটা কি ভাই? একক আয়তনের অনুসংখ্যা, এটা হচ্ছে অণুর ব্যাস। তোমাকে এই যে এই জিনিসটা মনে রাখতে হবে, এমসিকিউ আকারের জন্য এটা 100% গুরুত্বপূর্ণ গড় মুক্ত পথ থেকে। ওকে, সো গড় মুক্ত পথের নির্ভরশীলতা, আসলে গড় মুক্ত পথ কাদের উপর ডিপেন্ড করে এবং কার সাথে সমানুপাতিক, কার সাথে ব্যস্তানুপাতিক, এতটুকু জানলেই তোমার চলবে। সো দেখো আমি একটা শর্টকাট শিখাই যে গড় মুক্ত পথ শুধুমাত্র তাপমাত্রার সাথে সমানুপাতিক। গড় মুক্ত পথ শুধুমাত্র তাপমাত্রার সাথে সমানুপাতিক। বাকিগুলার যার সাথেই তুমি বলো না কেন, বাকি যার সাথেই বলো না কেন ব্যস্তানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক। তাহলে দেখো আমরা শুধুমাত্র এই যে তাপমাত্রার সাথে সমানুপাতিক, তারপরে তুমি চাপ বলো, তারপরে ঘনত্ব বলো, অণুর আয়তনের সংখ্যা বা অণুর ব্যাস যাই বলো না কেন সব ব্যস্তানুপাতিক। সো এইভাবে তুমি জাস্ট মনে রাখবে, স্পেশাল টেকনিক মনে রাখবা, গড় মুক্ত পথ তাপমাত্রার সাথে সমানুপাতিক, বাকি যার সাথে তুলনা করুক না কেন সে ব্যস্তানুপাতিক। ওকে, বাকি যার সাথে তুলনা করুক না কেন সে ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? চলেন এখন তাহলে নেক্সটে এখন একটু প্রশ্ন সমাধান করি। দেখো কি বলছে, গ্যাসের অণুর গড় মুক্ত পথ ঘনত্বের সাথে কি সম্পর্ক? সবাই একটু বলো দেখি। এখন না পারলে খবর আছে, এখন এই প্রশ্ন ফাঁস করে দেই, কিন্তু আমি তোমাদের যখন প্রশ্ন ধরি তার আগে ফাঁস করে দেই। এখন একটু উত্তর করার ট্রাই করেন যে ভাই আমাদের গ্যাসের অণুর গড় মুক্ত পথ ঘনত্বের কি সম্পর্ক। দেখো আমি একটু আগে টেকনিক্যালি শিখেছি তোমাকে, শুধুমাত্র তাপমাত্রা সমানুপাতিক, আদারওয়াইজ সব ব্যস্তানুপাতিক। সো ভাই আছে আমার ঘনত্ব, তার মানে ব্যস্তানুপাতিক। আছে আমার কি ভাই? ঘনত্ব। তার মানে ব্যস্তানুপাতিক। তার মানে কি? ব্যস্তানুপাতিক। নেক্সটে আসো, শূন্য মাধ্যমে গড় মুক্ত পথ কত? শূন্য মাধ্যম, দেখো এটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন। এটা যদি প্রশ্ন কঠিন হয়ে যায়, ধরো হার্ড হয়ে গেছে প্রশ্ন, তখন এই টাইপ থেকে প্রশ্ন আসতে পারে। মুক্ত পথ চাইছে বাট শূন্য মাধ্যম। এখন এই শূন্য মাধ্যম তোমাকে খেয়াল রাখতে হবে ভাই, শূন্য মাধ্যমে আমাদের গড় ঘনত্ব কিন্তু শূন্য। ঠিক আছে, শূন্য মাধ্যমে দেখো এটা একটু মুখস্থ রাখতে হবে, শূন্য মাধ্যমে গড় ঘনত্ব, শূন্য মাধ্যমে গড় ঘনত্ব কিন্তু আমাদের মানই হচ্ছে শূন্য।
সো আমরা মুক্ত পথ ল্যামডা সাথে যদি আমরা ঘনত্ব সম্পর্ক করি তাহলে কিন্তু আমাদের ঘনত্ব যদি শূন্য হয় তাহলে 1/0 মানে ইনফিনিটি বা অসীম, তার মানে বি নাম্বারটা রাইট আনসার। ওকে, এই প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন। যদি প্রশ্ন কঠিন হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে যে শূন্য মাধ্যমে গড় মুক্তপথ কত। নরমালি কিন্তু মুক্তপথ চাই, এখন তোমাকে এক্সট্রা একটা ল্যাজ লাগাই দিছে শূন্য মাধ্যমে, আর শূন্য মাধ্যমে গড় ঘনত্ব শূন্য, এই জন্য আমাদের মুক্তপথ হয়ে যাবে কি ইনফিনিটি, কারণ 1/, যে কোনো সংখ্যা /0 মানে ইনফিনিটি বা অসীম। ওকে, আচ্ছা, তো চলো তাহলে শূন্য হবে না, তাসনিম শূন্য হবে না, ইনফিনিটি হয়ে যাবে, কারণ গড় ঘনত্ব শূন্য, শূন্য বসাইলে 1/0 বা যে কোনো সংখ্যা /0 মানে ইনফিনিটি বা অসীম। ওকে, আচ্ছা চলো নেক্সটে যাই আমরা। দেখো, মূল গড় বর্গবেগ যদি এই অধ্যায় থেকে ম্যাথ আসে ভাই, তাহলে এইখান থেকে সব থেকে আসার সম্ভাবনা বেশি। এটা ম্যাথের জন্য 100% ইম্পর্টেন্ট টপিক। যদি এই অধ্যায় থেকে ম্যাথ আসে তাহলে এই অধ্যায় থেকে সব থেকে আমাদের আসার সম্ভাবনা বেশি এই টপিক থেকে, মূল গড় বর্গবেগ। সো মূল গড় বর্গবেগের সূত্র হচ্ছে CRMS = √3RT/m, √3RT/m। ঠিক আছে, সো দেখো আমাদের CRMS এর সাথে T এর সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার এটা কি আণবিক ভর, আণবিক ভরের সম্পর্ক কি ভাই? বর্গমূলের, দেখো T এর সাথে বর্গমূলের সমানুপাতিক, M এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো এখন যদি তোমাকে বলি যে ভাই ঘনত্বের সূত্র কি, ঘনত্বের সাথে সম্পর্ক কি? ঘনত্বের সাথে সম্পর্ক হচ্ছে CRMS এর, যে CRMS = √3p/ρ। তার মানে চাপের সাথে আমাদের কি ভাই? ঘনর আমাদের হচ্ছে বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক এবং ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো এখানে দুইটা স্পেশাল শর্টকাটের কথা বলা আছে, সো তোমরা শর্টকাট দিয়ে করতে পারো অথবা বেসিক দিয়েও করতে পারো, জাস্ট দেখে রাখবা। আমি একটু পরে যখন প্রশ্ন সমাধান করব তখন তোমাদের এই শর্টকাটগুলো আলোচনা করব। তো চলো তারপরে দেখো এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো অনেকগুলো মূল গড় বর্গবেগই ধরে দেওয়া আছে, CRMS এর বেগ দেওয়া আছে, এগুলার মধ্যে আবার তোমাকে বের করতে বলছে যে এগুলার CRMS বেগ কত হবে, মানে গড় বেগটা। তাহলে দেখো CRMS এ যদি অনেক কয়টা বেগ দেওয়া থাকে তাহলে C1² + C2² + C3² ড্যাশ যতগুলো দেওয়া থাকবে আমাদের যোগ করব বর্গের সমষ্টি ডিভাইডেড বাই কয়টা বেগের মান দেওয়া আছে সে ভাগ করব, তার উপরে রুট করব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সূত্র। এখন কথা হচ্ছে যে ভাই ক্যালকুলেটর তো আছে, তাহলে ক্যালকুলেটর দিয়ে সাফ করে ধরাই দিব। আর যদি এটা ক্যালকুলেটর ছাড়া করি তবুও একটা স্পেশাল শর্টকাট আছে। দেখো ধরো আমি তোমাকে বললাম যে ভাই 10, 15 এবং 20 এই তিনটা CRMS এর বেগ আছে, তোমাকে এখন গড় CRMS বের করতে বলছে। তখন আমরা কি করব? √10 এর উপর স্কয়ার প্লাস 15 এর উপর স্কয়ার প্লাস 20 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 3। সো এটাকে তুমি হাতে ক্যালকুলেশনও করতে পারবা। এটা টেকনিক হচ্ছে, দেখো মাঝেরটার থেকে একটু বেশি আনসার, মাঝেরটার থেকে একটু বেশি, মাঝেরটার থেকে একটু বেশি অ্যান্সার হবে কি রে? মাঝেরটার থেকে একটু বেশি অ্যান্সার হবে কি? মাঝেরটার থেকে একটু বেশি। তার মানে কি মাঝে কত আছে? 15, তার মানে ধরো 15.2 অথবা 15.3 এরকম অ্যান্সার আসবে। তোমার বিশ্বাস না হলে তুমি ক্যালকুলেটর চাইপা দেখো, এরকম চলে আসবে। ঠিক আছে, সো এটা তুমি হাতে ক্যালকুলেশনও করতে পারবা। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সব থেকে মজার বিষয় হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেয়। সো আমাদের প্যারা নাই, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর তো দেয় না, সো তবুও শিখাই রাখলাম আমি। ঠিক আছে, কারণ তোমরা অনেকে এখনো অনেক ইউনিভার্সিটি পরীক্ষায় বসবা। দেখো এখানে CRMS এর আমাদের একটা মান অবশ্যই বারবার পরীক্ষা আসে, এই জন্য আমরা মুখস্থ করে রাখবো। অক্সিজেনের মূল গড় বর্গবেগ হচ্ছে 461 ms−1। এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবো ভাই, এটা অনেক মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, এটা মুখস্থ করে রাখবা। এটা কিন্তু ফিক্সড মান। পদার্থবিজ্ঞানে যখনই আমরা ফিক্সড কোনো কিছুর মান দেখবো তখনই ওইটা জিনিস মুখস্থ করে রাখবো। ওকে, সো অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত? আমাদের 461 ms−1। 461, এটা মনে রাখবা, 461 বারবার আসে পরীক্ষায়। তো চলো এখন আমরা এখান থেকে একটু প্রশ্ন সমাধান করব। তো দেখো তো দেখি এখানে প্রশ্ন কিভাবে থাকবে, যে কোনো গ্যাসের অণুর CRMS বেগ কত? কোন গ্যাসের অণুর CRMS বেগ কত? কোন গ্যাসের অণুর CRMS বেগ কত? কোন গ্যাসের অণুর CRMS বেগ কত? সবাই একটু ট্রাই করে দেখি যে ভাই CRMS এর একদম ডিরেক্ট সূত্র কিন্তু এটা, ডিরেক্ট সূত্র CRMS এর কি রে? ডিরেক্ট সূত্র। CRMS এর কি ভাইয়া? ডিরেক্ট সূত্র। CRMS এর কি ভাইয়া? ডিরেক্ট সূত্র। CRMS এর কি? ডিরেক্ট সূত্র। সো CRMS এর সূত্র কি শিখলাম একটু আগে? দুইটা সূত্র আছে CRMS এর, দুইটা সূত্র আছে, √3RT/m, 3RT/m, আর ঘনত্বের সাথে CRMS = √3p/ρ। তাহলে দেখো 3RT/m কোথায়? যে এই নাম্বারটাই, এখানে কোনো কোথাও ঘনত্ব নাই, সো ঘনত্বের সূত্র বাদ, আমাদের এই নাম্বারটা রাইট আনসার। ওকে, এই তো আহমেদ, তাসমিন, ধন্যবাদ, পেরে গেছো। আমাদের কি রে? এই নাম্বারটা রাইট আনসার। নেক্সটে আসো। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন, না পারলে খবর আছে, এখনই পড়াইছি। বলো
অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত? অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত? সবাই একটু বলো তো। এক্ষুনি পড়াইলাম, এক্ষুনি পড়াইছি দ্রুত। যে ভাই স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেনের অণুর গড় বর্গবেগের মান কত? অক্সিজেন অণুর গড় বর্গবেগের মান কত? সবাই দ্রুত দ্রুত দ্রুত। অক্সিজেন অণুর গড় বর্গবেগের মান কত? 461 নাকি 361? এই দুইটার মধ্যে তোমরা কনফিউশন হয়ে যাবা। সবাই বলো তো দেখি কোনটা হবে, 461 না 361? 461 না 361? ভুল করা যাবে না রে, এটা কিন্তু 461। সো 361 না, ভুল করা যাবে না, এই নাম্বারটা। নেক্সটে আসো। দেখো ভাই কি বলছে, যে গ্যাসের অণুসমূহের গড় বর্গবেগের মূল মান এবং পরম তাপমাত্রার সাথে সম্পর্ক কি? মানে সিআরএমএস এর সাথে তাপমাত্রা। সো সিআরএমএস এর সাথে সম্পর্ক কি ভাই? আমাদের বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। কেন? কারণ আমরা সিআরএমএস এর বেসিক সূত্রটা কি জানি, যে ভাইয়া √3RT/m। তাহলে টি এর সাথে কি সমানুপাতিক সম্পর্ক? সো টি এর সাথে কি ভাই সমানুপাতিক সম্পর্ক? এটা দেখাবো না, এটা কিন্তু দেখো সিম্পল সমানুপাতিক, আমাদের দরকার বর্গমূলের সমানুপাতিক। সো ডি নাম্বারটা রাইট অ্যান্সার। সো ভুল করা যাবে না, ডি নাম্বারটা রাইট অ্যান্সার, ভুল করা যাবে না। বুঝা গেছে? ডি নাম্বারটা রাইট অ্যান্সার, ভুল করা যাবে না। ওকে, এই তো সবাই পেরে গেছো, ধন্যবাদ। চলো নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে যাই। দেখো কি বলছে, যে ভাইয়া কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে আমাদের অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে? তার মানে সিআরএমএস এর সাথে তাপমাত্রার সম্পর্ক কি ভাই? √T, মানে বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। তাহলে 4 গুণ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হবে ভাই? এখানে টি এর মান 4 হলে আমাদের কি হবে? দ্বিগুণ হয়ে যাবে, সিআরএমএস দ্বিগুণ বৃদ্ধি পাবে। খুবই সিম্পল ভাই, দেখো দেখে দেখেই উত্তর হয়ে যাবে, দেখে দেখেই উত্তর হয়ে যাবে। বুঝা গেল? আমাদের দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পারছেন? কি হয়ে যাবে রে? দ্বিগুণ হয়ে যাবে। দেখে দেখেই উত্তর শেষ, দেখে দেখেই উত্তর শেষ। ওকে, চলো নেক্সটে যাই। দেখো এই প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে পারে। 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেনের ভর যথাক্রমে 2 গ্রাম এবং 32 গ্রাম। এটা না থাকলেও তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা নাও থাকতে পারে, ঠিক আছে? ওকে, সো এটা আণবিক ভর দেওয়া আছে, কিন্তু এগুলো না আণবিক ভর, এগুলো তো আমাদের মুখস্থ আছেই সবার। সে কি বলছে, যে কোনো এক নির্দিষ্ট তাপমাত্রায় অনুপাত হাইড্রোজেন এর মূল গড়বেগ এবং অক্সিজেনের মূল গড়বেগের মান কত হবে? তার মানে আমরা হচ্ছে সি অফ হাইড্রোজেন, সি অফ কি বলছে? অণুর প্রথমে বলছে হাইড্রোজেন, তার মানে সি অফ H2 ডিভাইডেড বাই সি অফ মানে সিআরএমএস O2, এটার অনুপাত। তাহলে দেখো আমরা সিআরএমএস এর সূত্র কি জানি ভাই? √3RT ডিভাইডেড বাই m। তার মানে সিআরএমএস এর সাথে m এর কি সম্পর্ক? m এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এইখানে আমাদের বর্গ, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে আমাদের MO2 টা উপরে চলে যাবে আর MH2 টা নিচে চলে আসবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো m of O2 মানে অক্সিজেন ভাই, হাইড্রোজেনেরটা হচ্ছে 2, অক্সিজেনেরটা কত? 32, তাহলে উপরে যাবে 32 আর নিচে যাবে 2, 16 × 2 = 32, তাহলে √16, তার মানে আমাদের 4। তার মানে অ্যান্সার কত রে? বি নাম্বারটা। বুঝতে পারছো? অ্যান্সার কত ভাইয়া? বি নাম্বারটা। অ্যান্সার কত? বি নাম্বারটা। বুঝতে পারলেন? বুঝতে পারছেন? অ্যান্সার কত হবে? বি নাম্বারটা। অ্যান্সার কত হবে? বি নাম্বারটা। ওকে, সবাই বুঝতে পারছো? এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, ঢাবিতে আসছিল। এটা অনেক স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, অলরেডি ঢাবিতে আসছিল। সো বলেন বুঝছেন কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাবো। ওকে, চলো নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে কি বলছে, এই যে সেম, এটা তোমরা এক তুরিতেই অ্যান্সার করবা, মাত্র 2 সেকেন্ডে অ্যান্সার করা সম্ভব। আমি অলরেডি শর্টকাট শিখাইছি। দেখো কি বলছে, যে ভাই 3টি গ্যাস অণুর বেগ দেওয়া আছে 10, 15, 20। আমাদের হচ্ছে এদের মূল গড় বর্গবেগ কত হবে? তাহলে দেখো যে মাদারটা থেকে একটু বেশি, 15 পয়েন্ট সামথিং কোথায় আছে? 15 কিন্তু এক্সাক্ট হবে না, 15 পয়েন্ট সামথিং অ্যান্সার। ডিরেক্ট শর্টকাট। ওকে, ডিরেক্ট শর্টকাট, মুন্না ভাইয়ার স্পেশাল শর্টকাট। ওকে, আচ্ছা চলো তাহলে নেক্সটে যাই আমরা। এটাই আজকের ক্লাসের লাস্ট স্লাইড, আমরা দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। সো দেখো যে n মোল গ্যাসের গতিশক্তি কত? n মোল গ্যাসের গতিশক্তি আমাদের 3/2 nRT। ডিরেক্ট এগুলোর এমসিকিউ আকারে সূত্র আসে, ডিরেক্ট সূত্রগুলোর এমসিকিউ আসে, মুখস্থ রাখতে হবে এই সূত্রগুলো সব। তারপরে আসো গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি, এটা অলরেডি আমরা শিখছিলাম যে ভাইয়া E = 3/2 kT। প্রতি একক আয়তনে গড় গতিশক্তি, একক আয়তনে যদি তোমাকে বলে তাহলে হবে
ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার। আবার গ্যাসের গতীয় সমীকরণ, এটা কিন্তু অলরেডি আমরা ক্লাসের শুরুতেই শিখছিলাম, 1/3 mn/c স্কয়ার। ঠিক আছে, সো এগুলো আমাদেরকে ডিরেক্ট এমসিকিউ তে আসবে, ডিরেক্ট এমসিকিউ তে আসবে, একটু কষ্ট করে মুখস্থ রাখবো এই সূত্রগুলো। সো আলহামদুলিল্লাহ আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা 100% ক্লিয়ার আমরা করে ফেলছি, অধ্যায়টা শেষ করলাম। সো পুরো দাগানো স্লাইডটা পেতে গেলে তোমাকে কি করতে হবে, আমাদের এই ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্না লিখে সার্চ দিলেই চলে আসবে, ইংরেজিতে লিখবা, আমাকে নক করবা, পুরো ক্লাসের দাগানো স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দিব। অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে, স্ক্রিনশট দিতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, সো চলো সবাই একটু বলো তো দেখি ভাইয়া, আমরা ক্লাসটা কেমন এনজয় করলাম, 100% বুঝছি কিনা, এবং মুন্না ভাইয়ের ক্লাস তোমার কেমন লাগলো? আমরা ক্লাস শেষ করে ফেলছি, সো সবাই একটু বলেন যে ভাইয়া কি অবস্থা। সবাই একটু বলেন যে ভাইয়া ক্লাসটা কেমন লাগলো, 100% বুঝতে পারছি কিনা, ওভারঅল আপনাদের একটু মতামত নেই যে ভাইয়া কি অবস্থা। আমাদের রাত কিন্তু অনেক হয়ে গেছে আজকে, আমি একটু দুঃখিত আসলে ক্লাসে জয়েন করতে করতে। আমার আজকে হচ্ছে ভার্সিটিতে হচ্ছে প্রোগ্রাম ছিল একটা ইফতার পার্টি, সো ওইখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। সো এই জন্য আলটিমেটলি একটু দেরিতে ক্লাস শুরু করছি, এই জন্য রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। সো প্যারা নাই। ওকে ওকে জোস ভাইয়া, অনেক ভালো পড়ান আপনি, আচ্ছা ধন্যবাদ। আমি কেন তোমাদের কাছে এই কথাগুলো শুনি, যে এতক্ষণ কষ্ট করে বক বক করছি না, এগুলো দেখতে আমার ভালো লাগে, যে না আমি যে এত কষ্ট করতেছি পোলাপানির একটু হলেও উপকারে আসতেছে। ঠিক আছে, ওকে। সো জোস ক্লাস সবার ভালো লাগছে, ওকে ধন্যবাদ সবাইকে। তোমরা রেগুলার ক্লাস করো ভাই। দেখো আমি শুধু ফিজিক্স পড়াই, ম্যাথ পড়াই দেখে শুধুমাত্র তোমাকে সারাদিন ফিজিক্স ম্যাথ করতে বলবো এটা বলবো না, কিন্তু তোমার চান্স হয় সম্মিলিত একটা মার্কে 100-র মধ্যে তুমি কত পাইছো। সো ফিজিক্স ম্যাথ যেহেতু আমি পড়াচ্ছি, সো আমি নিজ দায়িত্বে পুরোটাই শেষ করাই দিব, এটা আমার রেসপন্সিবিলিটি। বাকি যে চ্যাপ্টার সাবজেক্ট গুলো আছে যেমন কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো একটু ভালো করে পড়ো ভাই। মানে ওভারঅল সকল সাবজেক্টে ভালো করলেই কিন্তু তুমি চান্স পাবা। শুধু একটা সাবজেক্টে বস, ধরো বায়োলজিতে বস, ফিজিক্সে বস, ম্যাথে বস, চান্স হবে না। সবগুলো সাবজেক্টেই মোটামুটি বস হইতে হবে। কোনো সাবজেক্টে 100% বস না হয়ে সবগুলো সাবজেক্টে মোটামুটি বস হলেও তুমি চান্স পাবা, বুঝা গেছে? সো চান্স পাইতে গেলে 4টা সাবজেক্টের কম্বিনেশন মার্ক লাগবে। আর এবার তো তোমার আলটিমেটলি বাংলা, ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান, এগুলোও আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো সবগুলো সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। চান্স পাওয়ার ইচ্ছা থাকলে ভাই সব সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে, বুঝাইতে পারছি? সব সাবজেক্টে, আমি এখন ফিজিক্স পড়াচ্ছি দেখে সারাদিন ফিজিক্স পড়তে বলবো, বিষয়টা এমন না। সব সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে তোমাকে চান্স নিশ্চিত করতে হবে, আদারওয়াইজ চান্স সম্ভব না। ওকে, সো ভাই রিকোয়েস্ট করতেছি সবাই সব সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে পড়বা। কোনো কোনো সাবজেক্ট তোমার খারাপ লাগতে পারে, যেমন আমার নিজেরই বায়োলজি পড়তে ভালো লাগতো না, কিন্তু তবুও আমাকে বায়োলজি পড়তে হইতো, কারণ চান্স পাইতে গেলে তোমাকে আগে ভালো মতো সব সাবজেক্টেই কভার করতে হবে, কারণ সব সাবজেক্টে সম্মিলিত মার্ক দিয়ে চান্স হয়, এক সাবজেক্টের সিঙ্গেল সাবজেক্টের মানে মার্ক দিয়ে চান্স হয় না। ওকে, সো এরকম হইতে পারে তোমার ম্যাথমেটিক্স ভালো লাগে, তোমার ফিজিক্স ভালো লাগে, বায়োলজি অনেকের কাছে খারাপ লাগতে পারে, আবার অনেকের কাছে ম্যাথমেটিক্স একদম জম্মের কাটা, আল্লাহ একদম ভালো না, আমি বায়োলজি পড়বো, সো অনেকের কাছে বায়োলজি ভালো লাগে। বাট তোমার কি ভাই সম্মিলিত, তোমার যদি অপশন থাকে যে আলটিমেটলি তুমি ম্যাথের পরিবর্তে বায়োলজি দেখাবা, তাহলে তো ভালো। বাট অন্যান্য আরো যে সাবজেক্ট আছে সবগুলা সমান গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দাগানো স্লাইডের পিডিএফ লাগলে অবশ্যই অবশ্যই নক করবা আমাদের দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ফেসবুক পেজে, অথবা আমার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্নাতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।